ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমাদের ভয়ের বারান্দার ৪৬তম এপিসোডে আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তরিকুল জুনিয়র। কথা না বাড়িয়ে আমি সরাসরি আমাদের ৪৬তম এপিসোডের প্রথম ঘটনায় যেতে চাই। আজকের ঘটনাগুলো অনেক দুর্দান্ত ভয়ঙ্কর হতে চলেছে, তাই কোথাও যাবেন না, আমাদের সাথেই জুড়ে থাকুন আর ভয়ের বারান্দার আসল ভয়টা উপভোগ করুন। সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার ঘরের লাইটটা নিভিয়ে দিয়ে আজকে আমাদের এপিসোডটা শুনেন। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি বেশ কিছুদিন ধরে আপনাদের ভয়ের বারান্দার এপিসোডগুলো শুনেছিলাম। বলা ভালো, আমি এখনো পর্যন্ত আপনাদের কোনো এপিসোডই মিস করিনি। তাই আমার কাছে থাকা একটা ঘটনা আপনার কাছে লিখে পাঠানোর জন্য মনস্থির করলাম। যদিও আমার নাম আর আপনার নামটা কিছুটা কাছাকাছি, তাই অনেক আগ্রহ নিয়ে আপনার কাছে ঘটনাটা লিখে পাঠালাম। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনালে খুবই খুশি হব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো খুব ভালো মতো গুছিয়ে লিখতে পারিনি, তার জন্য আমি আগ থেকেই ক্ষমা প্রার্থনা করছি। আমার নাম আরিফুল ইসলাম, বয়স ২৭ বছর। আমি ঢাকা মিরপুরে থাকি। পেশায় আমি একজন ছোট্ট ব্যবসায়ী। বাবার সাথে এক ব্যবসার কাজে সাহায্য করি। তবে আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আমার জীবন এক ঝটকায় বদলে দিয়েছিল। আমি জানি অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এই ঘটনাটি এতটাই বাস্তব যে আমি নিজে অনুভব করেছি প্রতিটি মুহূর্ত। এর ভেতরে কোনো মিথ্যা নেই। ঘটনাটা শুরু হয় আমার এক বন্ধু শামীমের কাছ থেকে। শামীম ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু। সে কুড়িগ্রামে থাকতো। হঠাৎই একদিন শামীম আমাকে ফোন করে বলল তার কাছে একটা পুরনো আংটি আছে, যেটা নাকি সে এক পুরনো বাড়ির ধ্বংসাবশেষ থেকে পেয়েছে। তার কথায় বুঝলাম সেই আংটিটি বেশ রহস্যজনক মনে করেছে এবং আমার সাথে শেয়ার করতে চায়, কারণ আমি এরকম পুরনো জিনিসের প্রতি একটু বেশি কৌতূহলী ছিলাম। সেদিনের পর থেকেই আমার জীবনের কাহিনী যেন বদলে গেল। শামীম আংটিটি নিয়ে খুব আগ্রহী ছিল। আমি তার কথায় উৎসাহিত হয়ে মিরপুর থেকে কুড়িগ্রামে রওনা দিলাম। যখন সেখানে পৌঁছালাম তখন রাত ৭টা বাজে। শামীম আমাকে নিয়ে তার বাড়ির ঘরের ভেতরে ঢুকলো। আংটিটি এক গামলায় ঢেকে রেখেছিল, কিন্তু সে এই আংটিটি কেন গামলাতে ঢেকে রেখেছিল এটার রহস্য আমি আজও জানি না। সে যখন গামলার ঢাকনা খুললো, আমার মনে হলো যেন পুরো ঘরটায় যেন এক অদ্ভুত ঠান্ডা নেমে এলো। আংটিটি সাধারণ একটি আংটির মতো ছিল না। দেখতে পুরনো রূপার তৈরি, কিন্তু এর গায়ে যেন কোনো প্রাচীন লিপির মতো কিছু খোদাই করা। খোদাইগুলো স্পষ্ট বুঝতে না পারলেও সেটা খুবই রহস্যময় আর অশুভ মনে হচ্ছিল আমার কাছে। আমি আংটিটি হাতে নিয়ে পরীক্ষা করতে লাগলাম। হঠাৎ আমার মনে হলো আংটির ভেতর থেকে যেন একটা অদ্ভুত শব্দ আসছে, যা শুধু আমি শুনতে পাচ্ছি। আর একটা ঠান্ডা অনুভূতি আমাকে কাঁপিয়ে দিল। শামীম আমাকে বলল, আরে আরিফ, এই আংটিটা আমি পুরনো একটা বাড়ির মাটির নিচ থেকে পেয়েছি। আমি শুনেছি জায়গাটা নাকি অভিশপ্ত। আমার মনে আরো বেশি কৌতূহল জেগে উঠল শামীমের এই কথাটা শোনার পর। তবে কিছু একটা বারবারের মতো আমাকে সতর্ক করছিল। আমি শামীমকে জিজ্ঞেস করলাম, তুই এই আংটিটা কি নিজের আঙ্গুলে পড়েছিলিস? সে মুচকি হেসে আমাকে বলল, না রে ভাই, ভয় পেয়েছিলাম, তোকে দেখাতে চেয়েছি, তাই তোকে এখানে ডেকে নিয়ে এসেছি। সেদিন রাতে আমি শামীমের বাসায় থাকলাম। হঠাৎ ঘুমের মধ্যে আমার মনে হলো কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি চোখ মেলে তাকালাম, কিন্তু আশপাশে কাউকে দেখতে পেলাম না। তবে আমার মনে হলো আংটিটি যেন বিছানার পাশে সেই টেবিলের ওপরে রাখা আছে। আমি ঘুম থেকে উঠে লাইটটা জ্বালালাম আর সেই আংটিটাকে খুব ভালোভাবে দেখতে লাগলাম। তখন আমার চোখের সামনে যা ঘটে গেল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করেন তরিকুল ভাই, সেই আংটিটা নিজে থেকেই কাঁপছিল।
নিজে নিজেই নড়াচড়া করছিল। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি সেটাকে নাড়াচ্ছে। আমি আতঙ্কের মতো ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে আসলাম। পরের দিন সকালে আমি শামীমকে ঘটনাটা বললাম। সে প্রথমে বিশ্বাস করতে চায়নি, তবে এরপর থেকেই শুরু হলো অদ্ভুত কিছু ভৌতিক ঘটনা। আমি আর শামীম যখন সে আংটিটাকে আবারও দেখার জন্য ঘরের ভেতরে গেলাম, তখন আমরা সে আংটির ওপরে যা দেখলাম, এটা দেখে আমরা আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমরা দেখলাম সেই রূপার তৈরির আংটির ওপরে বেশ কয়েকটা জায়গাতে রক্তের ছোট্ট ছোট্ট দাগ ছিল। আর এটা যে একটা রক্তের দাগ, এটা স্পষ্ট আমরা বুঝতে পারছিলাম। আমার কি মনে হয়েছিল জানি না, আমি সেই আংটির রক্তের ওপরে হাত দিয়েছিলাম, আর আমার হাতে সে আংটি থেকে তাজা রক্ত আমার আঙুলে লেগেছিল। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো। আমি সে আংটিটাকে নিয়ে ঢাকায় ফিরে আসি। ঢাকায় ফিরে আসার পর থেকেই সেই আংটিটা আমার জীবনকে আরো বেশি অভিশপ্ত করে তুলেছিল। প্রথমে ছোট্ট ছোট্ট ব্যাপার দিয়ে শুরু হয়। অদ্ভুত অদ্ভুত কিছু শব্দ শুনতে পেতাম, হঠাৎ ঘরের আলো নিভে যাওয়া এবং মাঝে মাঝে ঠান্ডা অনুভব করা। কিন্তু ধীরে ধীরে এই ঘটনাগুলো আরো ভীতিকর হয়ে উঠল। কিছুদিন পর থেকেই আমার ঘুমের মধ্যে সমস্যা দেখা দিল। প্রতিদিনই এক দুঃস্বপ্ন দেখতাম। এক নারীর চিৎকার শুনতে পেতাম। সে তার রক্তাক্ত হাত দিয়ে যেন আমার দিকে ডাকছে। আমার মনে হলো এই আংটিটি আমার জীবন থেকে শান্তি কেড়ে নিয়েছে। প্রতিদিনই অদ্ভুত কিছু না কিছু ঘটতেই লাগলো। একদিন হঠাৎ শোবার ঘরে আয়নার মধ্যে আমি সেই নারীর প্রতিচ্ছবি দেখতে পেলাম। আমি স্পষ্ট আয়নাতে দেখতে পেলাম সেই নারীটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চেহারার ভেতরে অনেক কাটাছেঁড়া দাগ ছিল, যেখান থেকে গলগল করে রক্ত পড়ছিল। তার চোখগুলো লাল টকটকে ছিল। তার দাঁত আর মুখ দিয়ে অনবরত রক্ত ঝরছিল, যেটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। হঠাৎ করেই সে অবয়বটা, তার সেই রক্তাক্ত হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়ে কেমন একটা বীভৎস হাসি দিল। আমি অনেক জোরে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে আমার বাবা মা আমার রুমে এসে পৌঁছালেন আর আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। এই প্রথম আমি তাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনাগুলো খুলে বলতে আরম্ভ করলাম। তিনি আমাকে বললেন, ওই আংটিটা আমার বাড়িতে আনা একদমই উচিত হয়নি। সেদিনকার মতো আমার রাতে আর ঘুম হলো না। ভয়ে আমার বাবা মা আর আমার বন্ধুর পরামর্শে আমি এক কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে যেতেই আমি কোনো কিছু বলার আগেই সেই কবিরাজটি আমার দিকে হাত বাড়িয়ে দিলেন আর আমাকে বললেন, তোমার পকেট থেকে সেই আংটিটা বের করে আমাকে দাও। আমি কবিরাজের এই কথায় প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম। তিনি কিভাবে জানতে পারলেন যে আমার পকেটে একটা আংটি আছে আর এই আংটিটা নিয়ে আমি তার কাছে আসছি। নিজের পকেট থেকে সেই আংটিটা বের করে কবিরাজের হাতে দিলাম। কবিরাজ আংটিটি হাতে নিয়েই চমকে উঠলেন। তার চোখে মুখে এক অবিশ্বাস্য ভয় দেখতে পেলাম। তিনি বললেন, এই আংটিতে খুবই শক্তিশালী এক আত্মা বন্দী আছে। যদি এই আংটি তুমি তোমার কাছ থেকে সরিয়ে না ফেলো, তাহলে সেটা তোমার জীবন ধ্বংস করে দিবে। তুমি আস্তে আস্তে সেই আংটির ভেতরে আবদ্ধ আত্মার খপ্পরে পড়ে যাচ্ছ। কবিরাজের কথা শুনে নিজের বুকের ভেতরটা কেঁপে উঠল। বুঝতে পারছিলাম না কি করব। কবিরাজ আরো বললেন যে এই আংটিটি যতদিন আমার কাছে থাকবে ততদিন আমার জীবন বিপন্ন হতে থাকবে। তবে তিনি বললেন এই আংটিকে দূরে কোথাও ফেলে দিতে হবে, এমন কোনো জায়গায় ফেলে দিতে হবে যেখান থেকে সেটি আর কেউ খুঁজে পাবে না। কবিরাজ আমাকে একটি বিশেষ নির্দেশনা দিলেন। তিনি আমাকে বললেন আমি যেন এই আংটিটিকে নদীর গভীর জলে ফেলে দেই, আর আংটিটা ফেলে দেওয়ার সময় যেন আমি কোনো অবস্থাতেই পেছনে ফিরে না তাকাই। সেই আংটিটি যতক্ষণ আমার সাথে থাকবে ততক্ষণ আমার ওপরে এর অভিশাপ থাকবে। ভয়ে আমি আর দেরি না করে কেরানীগঞ্জের দিকে রওনা দিলাম। সেখানে একটি নদীর ধারে গিয়ে আংটিটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। মনে হলো আংটিটি আমার হাত থেকে পড়ে যেতে চাইছে না, সেটি যেন আমার হাতে আরো বেশি আটকে আছে। আমারও মন চাইছিল না সেই আংটিটাকে নদীর পানিতে ফেলে দিতে।
আংটিটা ফেলে দেওয়ার আগ মুহূর্তে আমার মনের ভেতরে ভয় আর কৌতূহল দুইই কাজ করছিল। তবে শেষমেশ সেই নদীর গভীরে আমি আংটিটা ছুঁড়ে মারলাম। আমার মনে হলো একটি ভার আমার বুক থেকে সরে গেছে। প্রচণ্ড শান্তিতে একটা নিঃশ্বাস নিলাম। নদীর পানিতে ডুবে যাওয়ার পর যেন সেই আংটিটির সমস্ত অভিশাপও দূরে চলে গেল। আমি পেছনে ফিরে আর তাকাইনি। আর সেদিনের পর থেকে সেই অদ্ভুত ঘটনাগুলো বন্ধ হয়ে গেল। সেই কবিরাজটা আমাকে শরীর বন্ধের একটা তাবিজ দিয়েছিলেন। তারপর থেকে আমার সাথে আজ পর্যন্ত কোনো কিছু ঘটেনি। তবে এখনো মাঝে মাঝে মনে হয় সে আংটিটি হয়তো আবারও কোনো অজ্ঞাত লোকের হাতে পড়ে যাবে। জানি না সে আংটিটা এখন কেমন আছে, কিভাবে আছে। তবে আমি এটা জানি, আমি অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছিলাম। ঘটনাটা এখানেই শেষ। জানি না আপনার কাছে কেমন লেগেছে। তবে যদি ভালো লাগে আর ঘটনাটা যদি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে এরকম আরও বেশ কয়েকটা ঘটনা আছে, যদিও সেই ঘটনাগুলো আমার নিজের নয়। তবে যদি আপনি বলেন তাহলে সেই ঘটনাগুলো আমি অবশ্যই আপনার কাছে লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফুল ভাইকে। আর ভাইয়া, আপনার ঘটনাটা সিলেক্টেড হয়েছে। আর আপনি দেরি না করে নিজের সময় বের করে অবশ্যই আপনার পরবর্তী ঘটনাগুলো আমার কাছে লিখে পাঠান। আমি অধীর আগ্রহে অপেক্ষায় আছি আপনার ঘটনায়। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনাগুলো অবশ্যই বাংলায় লিখতে হবে। চাইলে সরাসরি অডিও ক্লিপও আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা ভালোবাসছেন, সেই সাহস নিয়ে আমরা এই ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তার জন্য আপনাদের সাপোর্ট দরকার। আরিফুল ভাইয়ের এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনারা কমেন্ট করে আমাকে এও জানাবেন আপনারা কেমন ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা ঠিক সেই রকমই ঘটনা বেছে বেছে কালেক্ট করার চেষ্টা করব। চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। কোথাও যাবেন না। আশা করছি এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি মোহাম্মদ ফারুক ইসলাম। আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার বাসা পুঠিয়া চৌরাস্তা। যে ঘটনাটা আমি আপনার কাছে আজকে লিখে পাঠাচ্ছি এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া। ঘটনাটা ঘটে 2015 কি 16 সালের কোনো এক শীতের রাতে। আমি একটা বিশেষ কাজের জন্য বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আমার বাড়ির রাস্তা ছিল প্রায় ঘন্টাখানেকের মতো। যদিও আমার বাসাটা একটু গ্রামের ভেতরে ছিল, কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না এটা আদৌ গ্রাম কিনা। অনেক উন্নত একটা গ্রাম ছিল, পাকা রাস্তা, রোড লাইট সবকিছুই ছিল। আমাদের বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় একটা বিল পড়ে, আর ঘটনাটা এই বিলের ভেতরে আমার সাথে ঘটে যায়। আমি মোটেও কল্পনা করিনি যে আজকে আমার সাথে এরকম কিছু একটা ঘটে যাবে। আমি বাজারে নিজের কাজ শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। আর শীতের রাত 12টা মানে অনেক রাত, বলা যায় এক প্রকার গভীর রাত। আমি সেখান থেকে বাড়িতে যাওয়ার কোনো গাড়ি ঘোড়া কিছুই পাচ্ছিলাম না, আর এটা সম্ভবও নয়। যদিও কোনো গাড়ি পেয়ে যেতাম, আমার এলাকাতে আমাকে ছাড়তে কোনো অবস্থাতেই যেত না। তাই একরকম বাধ্য হয়ে আমি একাই হেঁটে হেঁটে রওনা দিলাম নিজের বাড়ির উদ্দেশ্যে। রাতটা চাঁদনি রাত থাকলেও কুয়াশার কারণে আমি তেমন কিছু দেখতে পাচ্ছিলাম না। যদিও কুয়াশা খুব একটা বেশি ছিল না, তবুও দূরের জিনিস দেখতে একটু সমস্যাই হচ্ছিল। আর রাতের বেলা কুয়াশায় ঢাকা সেই চাঁদটাকে দেখতে আরো বেশি মনোমুগ্ধকর লাগছিল। এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল যেটা আমি এর আগে কখনো দেখিনি। আমার ভেতরে বিন্দুমাত্র ভয়ের কোনো ছোপ ছিল না। আমি কল্পনাও করিনি যে আমার সাথে একটু পরে কি ঘটতে চলেছে। আমি নিজের মতো করে হেঁটে হেঁটে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমি যখন সেই বিলের কাছাকাছি এলাম, আমি দেখলাম বিলের জমিগুলো একেবারে ফাঁকা পড়ে আছে।
ধুধু মাঠ ছাড়া আর কিছুই নেই। সেখানে ধান চাষ করা হয়েছিল, আর এই সময়ে চাষিরা সব ধান কেটে বাড়িতে নিয়ে গিয়েছে। তাই এক প্রকার জনশূন্য এক মাঠ ছাড়া আমি সামনে আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। চারপাশটা বেশ মনোমুগ্ধকর পরিবেশ ছিল, আর এই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করেই আমি পেছন থেকে কালেমা শাহাদত পাঠ করার শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল শত শত মানুষ কালেমা শাহাদত পাঠ করতে করতে আমার পেছন পেছন আসছে। আমি ভয়ে ভয়ে পেছনে তাকালাম, আর পেছনে তাকাতেই যা দেখলাম এর জন্য আমি সারা জীবনও কল্পনা করেছিলাম না। বিশ্বাস করেন তরিকুল ভাই, আমি স্পষ্ট দেখতে পেলাম সেখান দিয়ে বেশ কয়েকটা লোক একটা লাশের খাটিয়া নিয়ে আসছে। কিন্তু অস্বাভাবিক হচ্ছে এটা, তারা কেউ মাটি দিয়ে হেঁটে আসছে না, মনে হচ্ছে মাটি থেকে 2-3 হাত ওপর দিয়ে ভেসে ভেসে আসছে। আমার পাশ দিয়ে সাই করে তারা এত স্পিডে চলে গেল যে আমার চোখের পলক ফেলার সাথে সাথে তারা আমার সামনে দিয়ে বেরিয়ে গেল। সেই লাশটার সাথে প্রায় শত শত লোকজন যাচ্ছিল। আমি বুঝতে পারলাম এগুলো আসলে মানুষ নয়। এর মধ্যেই হঠাৎ করে একজন আমার দিকে তাকালো, আর সে তাকাতেই আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। একেবারে ফ্যাকাশে সাদা ফটফটে একটা মুখ, তার ভেতরে চোখগুলো লাল টকটকে জ্বলছিল। আর এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো সাউন্ড বের হলো না। দলটি আমার চোখের সামনে দিয়ে এত জোরে চলে গেল যে আমি কিছুক্ষণের মধ্যেই তাদেরকে কুয়াশার চাদরে হারিয়ে ফেললাম। আমি কি দেখলাম এটা আমি নিজেকেও বিশ্বাস করাতে পারছিলাম না। আমি বুঝতেই পারলাম না যে এরকম কিছু একটা আমার সাথে ঘটে গেল। আমি ভয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলাম। জানি না কতক্ষণ দাঁড়িয়েছিলাম। এমন সময় একটা শব্দে আমি আবারও চমকে উঠলাম। পেছনে তাকিয়ে দেখি একটা ভ্যানওয়ালা আমাদের এলাকার দিকেই যাচ্ছে। আমাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে সেই ভ্যানওয়ালাটা আমার সামনে এসে দাঁড়ালো, আর আমি সেই ভ্যানওয়ালাকে চিনতাম। এটা আর কেউ নয়, আমাদেরই এলাকার একটা ভ্যান চালক, যার নাম শাহাদত হোসেন। আমি কোনো কথা না বলে সেই শাহাদত হোসেনের ভ্যানটাতে উঠে বসি, আর তাকে বললাম, এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়েও না, চলো বাড়ির দিকে। রাস্তায় যেতে যেতে আমার সাথে একটু আগে ঘটে যাওয়া ঘটনা তার কাছে শেয়ার করলাম। সে আমাকে জানালো আসলে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়, হয়তো কোনো জিন মারা গিয়েছে, যার কারণে জিনের একটা বড় কাফেলা মিলে সেই জিনটাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, আর আমি তাদের সামনে পড়ে গিয়েছিলাম। হয়তো তারা অনেক ভালো জিন ছিল, তার জন্য আমার কোনো ক্ষতি করেনি। তাদের ভেতর থেকে আমার দিকে একজন তাকিয়েছিল, সেই তাকানোটা যে এত পরিমাণে ভয়ঙ্কর ছিল এটা আমি আপনার কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই ঘটনাটার পর আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। যদি সে আমার দিকে না তাকাতো তাহলে হয়তো ভয় পেতাম না। ওই জিনিসটাকে দেখেই আমি ভয় পেয়েছিলাম, যার কারণে প্রায় 20 থেকে 25 দিনের মতো আমি অস্বাভাবিক জ্বরে ভুগেছিলাম। তারপরে আমি নিজে থেকেই সুস্থ হয়ে যাই, যদিও ডাক্তারের কিছু ওষুধ খেয়েছিলাম। ঘটনাটা এখানেই শেষ। এরকম আরো অনেক ছোট্ট ছোট্ট ঘটনা আমার সাথে ঘটে গিয়েছে। আপনি বললে আমি আপনার কাছে লিখে পাঠাতে পারি। যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। কথা হবে অন্য কোনো দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ফারুক ভাইকে অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমার কাছে লিখে পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটা আপনাদেরকেও অনেক ভালো লেগেছে। তাই এই ঘটনাটা কেমন লাগলো আপনারা আমার কাছে কমেন্ট করে জানান। আসলে সত্যি সত্যি ঘটে যাওয়া ঘটনা এরকমই হয়। এইসব ঘটনাতে তেমন কোনো টুইস্ট থাকে না, আর ঘটনাগুলো অনেক ভয়ঙ্কর হয়। যাদের সাথে ঘটে যায় তারাই বুঝতে পারে। চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটাও আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে। তার আগে জানিয়ে রাখি, আপনিও আমার কাছে চটপট ঘটনা লিখে পাঠান। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সেরা সব ঘটনাগুলো অবশ্যই বাংলায় লিখতে হবে। ঘটনার শুরুতে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে হবে। আজকের এপিসোডটা ভালো লাগলে লাইক কমেন্ট করার জন্য আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করা হলো। আমাদের এই ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আশা করছি এই ঘটনাটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার নাম নাজমুল হোসাইন। সঙ্গত কারণে আমি আমার ঠিকানাটা গোপন রাখলাম। আজকে আমি আপনার সাথে যে ঘটনাটা শেয়ার করতে চলেছি, এটা আমার আর আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে ঘটে যায়। ঘটনাটা 2019 সালে আমাদের দুজনের সাথে ঘটে যায়। মর্মান্তিক ঘটনা, যেটা আমি আমার সারা জীবনেও কোনোদিন ভুলতে পারবো না। দিনটি ছিল 2019 সালের 16ই নভেম্বর। আমার খুব ভালোভাবেই সেই দিনটির কথা মনে আছে। আমি তখন ঢাকার একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম। সঙ্গত কারণে আমি সেই বিদ্যালয়ের নামটাও উল্লেখ করছি না। তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম। আমি মেসে থেকে পড়াশোনা করতাম। ঘটনাটা ঘটে আমি সহ আমার মেসের এক রুমমেটের সাথে। নভেম্বরের 15 তারিখে আমি আমার সেই রুমমেট বন্ধুটার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তাদের বাড়ি ছিল গ্রামের ভেতরে। সঙ্গত কারণে আমি তার নাম উল্লেখ করতে চাইছি না। তার ছদ্মনাম হিসাবে আমি রনি ব্যবহার করছি। যাই হোক, ঘটনায় ফিরি। রনি আর আমি 15ই নভেম্বর তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় ঢাকা থেকে ঘন্টা 4 পরে তার গ্রামের বাড়িতে পৌঁছেও গেলাম। সেই দিনটা আমরা আর কোথাও বের হইনি। পরের দিন রনির বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করে তাদের সাথে আড্ডায় মেতে উঠেছিলাম। বলে রাখি, আমি আর রনি অনেক আগে থেকেই পরিচিত ছিলাম, একসাথে পড়াশোনাও করেছি। তাই আমাদের সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ ছিল, যার কারণে অনেকবার সে আমাকে তার বাড়িতে ঘুরতে যেতে বলেছিল। পরিবেশটা নাকি অনেক সুন্দর। আমি তো শহরের ভেতরে থাকি, তাই গ্রামের আভাস আমার ভেতরে ছিল না। নিজের ভেতরেও গ্রাম দেখার খুব ইচ্ছা ছিল, তাই বন্ধুর কথায় সেই লোকটা আর সামলাতে পেরেছিলাম না। কিন্তু কে জানতো যে আমার জীবনে এই গ্রামে যাওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। দিনটি ছিল 16ই নভেম্বর, মানে আমরা যেদিনকে বাড়িতে গিয়েছিলাম তার পরের দিন। রনির বন্ধুদের সাথে পরিচিত হয়ে তাদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে রাত 11টা বেজে গেছে বুঝতেই পারিনি। রনির বাড়ি থেকে আমাদের আড্ডার স্থল বাজারটা প্রায় আধা ঘন্টার মতো রাস্তা। মেইন রাস্তা দিয়েই সেই বাজারে যেতে হয়, আর রনির বাড়িটাও ছিল মেইন রাস্তার ধারে। সে তার এলাকাতে খুব ভালো পরিচিত ছিল, কিন্তু এত পরিচিত থাকার পরেও সে এরকম একটা ভুল কিভাবে করলো, এটা আমার মাথায় আজও আসেনি। যাই হোক, যখন রাত 11টা বেজে যায় তখন আমরা তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা দিই। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাড়ির দিকে হেঁটে হেঁটে রওনা দিলাম। রনিকে আমি বললাম, একটা গাড়ি নিলেই তো বাড়িতে আরামে যেতে পারবো। কিন্তু রনি উল্টো আমাকে বলল, অনেকদিন পর এলাকায় ফিরেছি, তাই হেঁটে হেঁটেই বাড়িতে যাব। হয়তো আধা ঘন্টা সময় লাগবে, একটু কষ্ট হবে, কিন্তু প্রকৃতি আর পরিবেশটা অনেকদিন পরে উপভোগ করব। অনেকদিন শহরে থেকেছি, তাই আজকে একটু গ্রামের আভাস নিই। আমিও তার কথায় আর না করতে পারলাম না, কারণ আমি নিজেও সারা জীবন শহরে থেকেছি। গ্রামের আভাস আমি নিজেও প্রায় নিই। এভাবেই প্রায় 5টা মিনিট রাস্তা আমরা হেঁটে গেলাম। আমি রাস্তাটার একটু বর্ণনা দিই। রাস্তাটা ছিল একেবারে পাকা রাস্তা, কিন্তু জায়গায় জায়গায় ভাঙা ছিল, আর ভাঙার কারণে গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার পাশ দিয়ে সরু একটা নদীর মতো কিছু বয়ে চলেছে, যেখানে পানি ছিল না। জায়গায় জায়গায় একটু একটু পানি জমাট বেঁধেছিল, আর সেই নদীতে স্পষ্ট আমরা কচুরিপানা দেখতে পাচ্ছিলাম। রাতটা ছিল চাঁদনি রাত, তাই রাস্তা দেখতে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছিল না। পল্লী বিদ্যুৎ এলাকা হওয়ার কারণে সেই রাস্তাতে কোনো রোড লাইটও ছিল না। এভাবেই প্রায় 10টা মিনিট হাঁটার পরে রনির প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য একটা জায়গায় দাঁড়ায়, আর সেখানে দাঁড়িয়ে সে নিজের কাজ সারছিল। তাকে দেখে আমারও ইচ্ছা হচ্ছিল যেন আমিও প্রকৃতির ডাকে সাড়া দেই, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমি যখনই নিজের কাজটা করার জন্য অন্য একটা সাইডে তাকালাম, তখন আমি যা দেখতে পেলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করেন তরিকুল ভাই, সেখানে একটা গাছের নিচে একটা প্লাস্টার করা ঢিবির মতো কিছু একটা ছিল, আর সেই ঢিবির ওপরে
একটা অস্বাভাবিক জিনিস দাঁড়িয়ে আছে, যার জিহ্বাটা লাল টকটকে বুক পর্যন্ত ঝুলেছিল। তার শরীর থেকে অসংখ্য হাত বেরিয়ে আছে, চেহারাটা পুরো কুচকুচে কালো আর চোখগুলো যেন জল করছিল। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, নিজের বাকশক্তি হারিয়ে ফেলি। আসলে এটা আমি কি দেখছি, এটা আদৌ সত্য কিনা? ভয়ে কাঠ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ করে আমি যা দেখলাম এর জন্য আমি আরো বেশি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেই কালো কালির মতো কোনো একটা অবয়ব, সেই কালো কালির মতো কিছু একটা সেই কালো কালির মতো কিছু একটা জিনিস রনির দিকে অনেক দ্রুত গতিতে তার দিকে ছুটে যাচ্ছে। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, অনেক জোরে একটা চিৎকার দিলাম। কিন্তু রাত গভীর হওয়ায় রাস্তা দিয়ে কোনো গাড়ি কিংবা মানুষজন ছিল না, আশেপাশে তেমন কোনো বাড়িঘরও ছিল না, যার কারণে আমার চিৎকার রনি ছাড়া আর কেউ শুনতে পায়নি। আমার চিৎকার শোনার সাথে সাথে রনি যখন পেছনের দিকে তাকায় তখন সে ওই জিনিসটাকেও দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আমি সেখানে আর দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছিলাম না, তাই নিজের বন্ধুকে ফেলেই সামনের একটা বাড়ির আলো দেখতে পাচ্ছিলাম। সে আলোকে অনুসরণ করে আমি দৌড়ে ছুটতে লাগলাম। আমি পেছনে তাকানোর সাহস পাইনি, সরাসরি আমি সেই বাড়িতে গিয়ে দাঁড়ালাম আর চিৎকার করে সেই বাড়ির লোকজনকে ডেকে বের করলাম। একটু আগে যে জিনিসটা দেখেছি তার পুরো বর্ণনা তাদের দিলাম, আর সেখান থেকে কয়েকজন লোক আর সময় নষ্ট না করে যেখানে আমি রনিকে ফেলে এসেছি সেই উদ্দেশ্যে দৌড়াতে লাগলেন। আমি বুঝতে পারলাম না তারা কেন এভাবে দৌড়ে যাচ্ছিলেন, আর যে ঘটনাটা বলেছি এই ঘটনাটা শোনার পর তাদের চোখে মুখেও কেমন একটা ভয়ের ছাপ ছিল। আমি সেই বাড়িতেই বসেছিলাম। সেই বাড়ি থেকে আমাকে এক গ্লাস পানি দিল আর আমাকে শান্ত হতে বলল। তারা কিছুক্ষণের মধ্যেই রনিকে ওই বাড়িতে নিয়ে এলো, আর রনিকে দেখে আমি আরো বেশি অবাক হয়ে গিয়েছিলাম। সে কেমন একটা কাতরাচ্ছিল আর মুখ দিয়ে কেমন একটা গোঙানি সাউন্ড বের হচ্ছিল। তার মুখ দিয়ে কেমন সাদা একটা ফেনা উঠছিল, যেটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। সাথে সাথে আমি রনির ফোনটা বের করে তার বাবার কাছে কল করি আর সেই বাড়ির লোকেশনটা দিয়ে বলি আমাদের কাছে তাড়াতাড়ি আসতে, রনির কিছু একটা হয়ে গিয়েছে। আমার ফোন কল পেয়ে রনির বাবা খুব তাড়াতাড়ি আমাদের কাছে এসে পৌঁছালেন। একটা গাড়ি ঠিক করে রনিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। আমি নিজেও তার সাথে গিয়েছিলাম, কিন্তু রাস্তার অর্ধেকটা যেতেই রনি অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল, আর সে মারা যাওয়ার সময় তার চোখগুলো অনেক বড় বড় হয়েছিল, যেটা স্বাভাবিক কোনো মানুষের মৃত্যুতে আমি আজ পর্যন্ত দেখিনি। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এর থেকেও ভয়ঙ্কর কিছু আমার জন্য অপেক্ষা করছিল এটা আমি বুঝতে পারিনি। আসলে আমি তারপরে জানতে পেরেছিলাম আমরা যে জায়গাটাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তার পেছনেই ছিল একটা কালী মন্দির, যেটাকে গ্রাম্য ভাষায় বলে কালীস্থান। আর কেন আমাদের সাথে এরকমটা ঘটেছিল এটা একটু পরেই জানতে পারবেন। আমি তার 2 দিনের মাথায় রনিদের বাড়ি থেকে চলে আসি। আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। আমার শরীরে প্রায় 96 ডিগ্রি জ্বর ছিল। আমার বাবা মা আমাকে রনির বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন। প্রায় 10 দিন এরকমভাবেই কেটে যায়। আমি ঠিকমতো কিছু মনে করতে পারছিলাম না। এই 10টা দিন আমি কি করেছি, আমার সাথে কি ঘটে গেছে। প্রায় 10টা দিন পর আমাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি আমাকে দেখেই বলেছিলেন আমার উপরে খুব খারাপ একটা জিনের প্রভাব পড়েছে, আর সেই জিনটা অন্য কেউ না, সেটা হচ্ছে কালীমাতার মন্দিরের মা কালী। আসলে এটাকে জিন বলবো নাকি অন্য কিছু বুঝতে পারছিলাম না, তাই 2টা শব্দই ব্যবহার করলাম। এভাবেই প্রায় 2টা মাস কেটে যায়। আমি প্রচণ্ড জ্বরে ভুগতে থাকি, আর সেই জ্বরের মাথায় আমি যেসব দেখতাম এবার আমি সেগুলো আপনার কাছে বলছি। আমি যখনই চোখ খুলতাম তখনই সেই অবয়বটাকে দেখতে পেতাম। সেদিনকে আমি ঠিক যেরকম অবয়ব দেখেছিলাম ঠিক ওই রকমই অবয়ব আমার সামনে দাঁড়িয়ে থাকতো। তার বেশ কয়েকটা হাত ছিল, বুক পর্যন্ত লাল টকটকে জিহ্বা ঝুলে থাকতো, আর আমার দিকে সেই ভয়ঙ্কর রক্তাক্ত চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেতাম আর অনেক জোরে জোরে চিৎকার করার চেষ্টা করতাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হতো না।
আমি যখনই চোখ খুলতাম তখনই এই জিনিসটাকে আমি দেখতে পেতাম। একদিন আমি রাতের বেলা নিজের ঘরে শুয়েছিলাম। হঠাৎ করে আমার চোখ খুলে গেল, আর চোখ খুলতেই আমি দেখলাম আমাদের বাড়ির ছাদের ওপরে আমি শুয়ে আছি। আমার সেখান থেকে ওঠার মতো কোনো শক্তি ছিল না। আমি অনেক জোরে জোরে চিৎকার করতে লাগলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। হঠাৎ করেই ফজরের আজান কানে আসলো, আর চারপাশটা কেমন একটা স্বাভাবিক মনে হতে লাগলো। যদিও সেদিনকে আমি নিজের চোখে কোনো কিছু দেখতে পেয়েছিলাম। আমি কোনো রকমে উঠে দাঁড়াই, আর হাঁটতে হাঁটতে আমি আমাদের বাড়ির নিচতলার দিকে যেতে লাগলাম। আমাদের বাড়িটা 3 তলা বিশিষ্ট বাড়ি ছিল, আর সিঁড়ি দিয়ে নামতে যাওয়ার সময় আমি সিঁড়ি থেকে পড়েও গিয়েছিলাম। আর সেই পড়ে যাওয়ার শব্দে আমাদের বাড়ির 3 তলার সেই মুরব্বী আঙ্কেলটি বের হয়েছিলেন। হয়তো তিনি নামাজের জন্য উঠেছিলেন। আমাকে এরকম অচেতন অবস্থায় দেখে তিনি নিজে আমাকে আমার ঘরে পৌঁছে দেন, আর ভালো একটা কবিরাজকে দেখাতে বলেন। আর এখানে সবচেয়ে বড় আশ্চর্যের কথা ছিল কি, আমি যে নিজের ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম এটা আমার বাবা মা কেউই বুঝতে পারেননি। আর আমি যে বের হয়ে গিয়েছিলাম, আর আমাদের ঘরের মেইন দরজাটা ভেতর থেকে লক করা ছিল। তাহলে আমি কিভাবে নিজের ঘর থেকে, এমনকি নিজেদের ইউনিট থেকে বের হয়েছিলাম? আর কিভাবে আমি একা একা ছাদে গিয়েছিলাম? এই প্রশ্নের কোনো উত্তর আমি আজও খুঁজে পাইনি। তারপরে একটা ভালো কবিরাজকে আমাকে দেখানো হয়। সেই কবিরাজটি সেই কালী মাতার সাথে কথা বলেছিল, আর অনেক রকমভাবে প্রক্রিয়ার মাধ্যমে তিনি আমাদের কাছ থেকে 2টা পাঁঠা বলি চেয়েছিলেন। যেহেতু আমরা মুসলমান ছিলাম, তাই এই পাঁঠাটা কিভাবে দেব এই জন্য সেই কালীমাতাকে জিজ্ঞাসা করা হয়েছিল। সেই কালীমাতা বলেছিল আমার জন্য যেন একটা বড় পুজোর আয়োজন করা হয়, আর সেই পুজোতেই যেন কালীমাতার জন্য পাঁঠা বলি দেওয়া হয়। কিন্তু সমস্যা হলো এইখানে, আমরা তো মুসলমান ছিলাম, আর কিভাবে হিন্দুদের পুজো করতে পারি? তাই আমরা দ্বিতীয় একটা অপশন খুঁজতে চাচ্ছিলাম, কিন্তু সেই কালী আমাদেরকে কোনো অপশনই দিয়েছিল না। এভাবেই আরো 3টা মাস কেটে গেল, আর এই 3টা মাসের মধ্যে আমার সাথে ছোট বড় অনেক রকম ঘটনা ঘটে গেছে, যেগুলো আমি আপনাকে লিখে পাঠাতে পারছি না। শেষমেশ আমরা একটা ভালো ত্রান্তিকের কাছে যাই। সেই ত্রান্তিকটি ওই কালীর সাথে যোগাযোগ স্থাপনা করেন, আর তিনি তার মতো করে কিছু একটা করেছিলেন। তারপরে সেই কালীরূপী ওই জিনটাকে ধরে একটা বোতলে বন্দি করে, আর সেই বোতলটি ওই কালীমাতার মন্দিরের এক পাশে পুঁতে রাখেন। তারপর থেকে আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তবে এই 6টা মাস আমি যে পরিমাণে জ্বালা উপভোগ করেছি, আমি নিজের শত্রুকেও এরকম অভিশাপ দিতে চাই না। ঘটনাটা এখানেই শেষ। যদি ভালো লাগে পড়ে শোনালে খুবই খুশি হব। হয়তো লেখার মাঝে অনেক ভুল করে ফেলেছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি যদি এরকম আরো কোনো ঘটনা পাই তাহলে অবশ্যই আপনার কাছে লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমাদের কাছে লিখে পাঠিয়েছেন। আশা করছি ঘটনাটা আপনাদেরও অনেক অনেক ভালো লেগেছে, আর আপনার এই ঘটনাটা ভয়ের বারান্দায় ইউটিউব চ্যানেলে সিলেক্টেড হয়েছে। আপনি চটপট করে আপনার পরবর্তী ঘটনাগুলো লিখে পাঠাবেন। ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কাছে কমেন্ট করে জানান, আর এও জানান আপনারা কেমন ঘটনা শুনতে পছন্দ করবেন। আমরা ঠিক সেরকমই ঘটনা কালেক্ট করার চেষ্টা করব। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। ঘটনার শুরুতে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে হবে, যাতে আমি পরবর্তীতে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই জুড়ে থাকুন। কেমন হবে যদি আপনি নতুন একটা রাস্তা করার জন্য কন্ট্যাক্ট নেন, আর সেখানে খনন করতে গিয়ে পেয়ে যান এক আশ্চর্য কফিন, যেটা খোলার পর থেকে আপনার জীবনে নেমে আসে একটা ভয়ঙ্কর কালো অধ্যায়। তাই
কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমার নাম আরাফাত রহমান। আমি কুষ্টিয়া মিরপুর থানার সুলতানপুর গ্রামের ছেলে। আজ যে ঘটনাটা আমি বলতে চলেছি এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া। এটা এমন একটা ঘটনা যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এখনো রাতে শোয়ার সময় ওই ঘটনার কথা মনে হলে আমার ঘুম আসে না। ঘটনাটা শুরু হয়েছিল 2023 সালের নভেম্বর মাসে। আমাদের পুরনো একটা গ্রাম, আর সেই গ্রামের কাঁচা রাস্তাটাকে পাকা করার জন্য আমরা কন্ট্রাক্ট নিয়েছিলাম। মূলত কন্ট্রাক্টটা নিয়েছিল আমার নিজেরই চাচা, আর সেই সাইডগুলো আমার দেখাশোনা করা লাগতো। যদিও আমি প্রায় 4 বছর ধরে এই কাজটা করে আসছি, কিন্তু আজকে আমার সাথে এরকম কিছু ঘটে যাবে এটা আমি মোটেও কল্পনা করতে পেরেছিলাম না। সময়টা বেলা 11টা হবে। আমাদের কাজের সাইড থেকে আমার কাছে একটা কল আসে। কলটা ছিল ঠিক এইরকম যে গ্রামের পুরনো একটা গাছ ছিল যেটা শত বছর ধরে দাঁড়িয়ে আছে। সেই গাছটার নিচ দিয়েই আমরা নতুন রাস্তা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর সেই গাছের নিচে পাওয়া যায় এক আশ্চর্য রকমের কাঠের কফিন, যেটা আমাদের ওয়ার্কাররা খনন করতে গিয়ে পেয়েছিল। তাই দ্রুত আমি সেখানে গেলাম আর নিজে পর্যবেক্ষণ করে দেখলাম সত্যি তারা গাছের নিচে একটা কফিন পেয়েছে, যেটা এখনো মাটিতেই পুঁতে ছিল। আমি তাদেরকে অর্ডার দিলাম কফিনটা যেন খুব সাবধানতার সাথে বের করে। পুলিশকে কল করেছিলাম, তারাও এসেছিলেন এবং সেই কফিনটাকে উপরে উঠিয়ে আমি নিজেই খুলেছিলাম। কফিনটা খোলার সাথে সাথেই আমার সাথে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। কফিনটা খুব সাবধানতার সাথে খুলতেই কফিনের ভেতর থেকে একটা পচা দুর্গন্ধ বেরিয়ে এলো। মনে হচ্ছিল মাংস আর কাফন পচা গন্ধ। কফিনের ঢাকনাটা পুরোপুরি সরাতেই আমরা স্পষ্ট দেখতে পেলাম সেখানে স্বাভাবিক রকমেরই হাড়গোড় আর কাফনের কাপড় পরে আছে, যেটা তখনও নষ্ট হয়েছিল না। গ্রামবাসী আর পুলিশের সহায়তায় সেই কফিনটাকে এলাকার কবরস্থানে দাফন করে দিলাম। কিন্তু আশ্চর্যজনক কথা, কফিনের ভেতরের লাশটার যে অবস্থা ছিল সে অনুযায়ী এই কফিনের বয়সটা হয়তো 50 কিংবা তারও বেশি হতে পারে। কিন্তু ওই কফিনের কাঠামোটা ছিল কাঠের, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। কিন্তু এত বছর পরেও ওই কফিনটা এখনো পচে যায়নি কেন, এটাই আমাদের মনের ভেতরে বারবার ঘুরপাক খাচ্ছিল। আর সবচেয়ে বড় কথা, এই মাঝ রাস্তার ভেতরে এই কফিনটা কে বা কারা রেখে গিয়েছিল এই নিয়ে পুলিশও বেশ কয়েকদিন তদন্ত করেছিল। কিন্তু তারপরে কি হয়েছিল পুলিশি তদন্তে এটা আমি জানতে পারিনি। কিন্তু কফিনটা খোলার জন্য আমার সাথে যে ঘটনাটা ঘটে যায় এটা আমি মোটেও কল্পনা করিনি। এই ঘটনার 3 দিন পর থেকে শুরু হয় আমার সাথে আসল ঘটনা। আমি হঠাৎই রাতে স্বপ্নের ভেতরে দেখতে পেলাম আমার ঘরের দরজার সামনে সেই একই রকমের একটা কফিন পড়ে আছে, আর সেই কফিনের সামনে একটা মহিলা কালো শাড়ি পরে দাঁড়িয়ে আছে। এই ঘটনাটা দেখে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে বসলাম, টেবিল থেকে পানি নিয়ে 1 গ্লাস পানি খেলাম আর মনে মনে ভাবলাম এটা একটা সাধারণ স্বপ্ন ছিল, কারণ ওই কফিনটার রেশ আমার মাথার ভেতরে এখনো থেকে গিয়েছে, যার কারণে এই স্বপ্নটা আমি দেখতে পেয়েছিলাম। কারণ মানুষ একটা বিষয় নিয়ে যখন বেশি ভাবনা চিন্তা করে তখন সেই জিনিসটা নিয়ে স্বপ্ন দেখাটা একটা স্বাভাবিক ব্যাপার। তাই বিষয়টা আমি খুব একটা তোয়াক্কা করলাম না। ঘড়িতে সময় দেখলাম রাত 2:15। আমার তখন মনে হলো কেননা একটু ওয়াশরুম থেকে ঘুরে আসা যাক। আমি খাট থেকে উঠে দাঁড়ালাম আর ঘরের দরজাটা খুললাম। দরজাটা খোলার সাথে সাথে আমার সাথে যেটা ঘটে গেল এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি স্পষ্ট ঘরের দরজা খুলে দেখতে পেলাম আমার ঘরের দরজার সামনে ঠিক একই রকমের কফিন রাখা আছে, আর সামনে সেই আশ্চর্যজনক মহিলাটাও দাঁড়িয়ে আছে। এটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, আর সাথে সাথে আমি বুঝতে পারলাম আমি এটা কোনো স্বপ্ন দেখছি না, এটা আমার সাথে বাস্তবে ঘটছে। আমি সেই মহিলাটার দিকে তাকালাম, তার চেহারাটা সম্পূর্ণ ফ্যাকাশে আর চোখগুলো লাল টকটকে আগুনের মতো জ্বলছিল।
এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম আর চোখ বন্ধ করে অনেক জোরে একটা চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে বাড়ির লোকজন আমার কাছে এসে দাঁড়ালো আর জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি তাদেরকে এই পুরো ঘটনাটা বললাম, কিন্তু তারা কেউই আমার কথা বিশ্বাস করলো না। বাড়ির সবাই আমাকে বলল আমি এই কফিনটা নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করছি, যার কারণে আমি এসব হ্যালোসিনেট করছি। এভাবেই সেই রাতটা আমি নির্ঘুমভাবে কাটিয়ে দিলাম। পরের দিন আমি আবারও নিজেদের কাজে সাইডে গেলাম, কিন্তু কোনো অবস্থাতে আমি কাজে মন বসাতে পারছিলাম না। আমার কোনো কিছুই ভালো লাগছিল না। ওয়ার্কারদের সাথে অনেক রকম চিল্লাচিল্লি করেছিলাম। জানি না আমার মন মেজাজ কেন জানি বিগড়ে গিয়েছিল। আমি কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারছিলাম না। এরমভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল। এরপরে আরও একটা আশ্চর্যজনক ঘটনা ঘটল। আমি রাতের বেলা একদিন শুয়েছিলাম। সময়টা শীতকাল ছিল, যার কারণে ঘরে ফ্যান চালানোর কোনো দরকার হতো না। আমি বরাবর ঘরের ভেতরে ড্রিম লাইট জ্বালিয়ে শুতাম। হঠাৎই রাতে আমার ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙতেই আমার চোখ গিয়ে পড়ে ঘরের সিলিং ফ্যানের দিকে। আর সেখানে আমি যা দেখলাম ওইটা দেখার জন্য আমি সেই সময় একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার ঘরের সিলিং ফ্যানের পাখার ওপরে ঠিক ওই মহিলাটাই কেমন একটা হয়ে শুয়ে আছে, যেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আর সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আশ্চর্যজনক কথা, সে এমনভাবে সেই সিলিং ফ্যানটার উপরে শুয়ে আছে যে ফ্যানের পাখা কিংবা ফ্যান কোনো দিকে কাত হয়ে নেই। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম আর বুঝতে পারলাম আমার সাথে ভালো কিছু ঘটছে না। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু গলা থেকে কোনো সাউন্ড বের হচ্ছিল না। এরপরে ঘটে গেল আরও এক আশ্চর্য ঘটনা। সেই মহিলাটা এবার সিলিং ফ্যান থেকে দুম করে নিচে পড়ে গেল আর দুপ করে একটা শব্দ হলো। এই শব্দটা বেশ বড়সড় ছিল আর আমি কিছু দেখার সাহস করতে পারছিলাম না। আমি চোখটা বন্ধ করে নিজের সর্বস্ব শক্তি দিয়ে আল্লাহকে ডাকার চেষ্টা করলাম, আর আমার মুখ থেকে তখনই দোয়া বের হয়ে আসলো। চোখ খুলতেই আমি দেখতে পেলাম সামনে সে মহিলাটা দাঁড়িয়ে আছে আর তার সেই লাল টকটকে চোখ দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। হঠাৎই আমাদের এলাকার মসজিদ থেকে আজানের শব্দ শুনতে পেলাম, আর সেই সাথে সাথে আমি আবারও সাহস করে চোখ খুললাম। চোখ খুলতেই আমি সেখানে কাউকে দেখতে পেলাম না। খাট থেকে লাফ দিয়ে নেমে গেলাম আর ঘরের দরজা খুলে আমার বাবা মাকে ডাকলাম আর তাদেরকে পুরো ঘটনাটা বললাম যে একটু আগে আমার সাথে কি ঘটে গিয়েছে। ঘটনাটা আমার বাবা মা শোনার পর একটু চিন্তিত হয়ে পড়লেন। তারা বুঝতে পারলেন আসলে আমার সাথে খুব খারাপ কিছু ঘটছে। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি জানি আপনি সব সময় ভালো আর ভালোর দলে, তাই নতুন করে জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আমার নাম মোহাম্মদ আবু তাহের, বয়স 23। আমি চট্টগ্রামের বাঁশখালী থানার খুদিয়া পাড়ায় থাকি। আমাদের গ্রামে একটা মসজিদের অভাব দীর্ঘদিনের। আমরা গ্রামবাসী মিলে অনেক চেষ্টার পর সম্প্রতি একটা মসজিদ তৈরি করেছি, আর তার নাম রাখা হয়েছে নূরে মসজিদ। প্রথম দিকে আমরা সবাই খুশি ছিলাম, কিন্তু কিছু অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনার পর থেকে সেই মসজিদে রাতের বেলায় যেন এক রহস্যময় স্থানে পরিণত হলো। আজ আপনার কাছে আমি সেই ঘটনাই বলবো, যা আমি নিজে দেখেছি আর কয়েকজন সাক্ষী রয়েছে। হয়তো খুব ভালো মতো বুঝিয়ে লিখতে পারিনি, তার জন্য আমি আগে থেকেই ক্ষমা প্রার্থনা করছি। আশা করছি একটু বুঝে নিয়ে পড়বেন, আর ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। তারপরে তিনি লিখছেন, খুদিয়াপাড়ার মানুষ দীর্ঘদিন ধরে একটা মসজিদ নির্মাণের স্বপ্ন দেখছিল। জায়গা কেনার জন্য গ্রামের সবাই যার যার সাধ্যমতো টাকা দিয়েছিল। জায়গাটা ছিল গ্রামের এক প্রান্তে। এখানে আগে একটা বিশাল বটগাছ ছিল। গাছটা কেটে জায়গা পরিষ্কার করার সময় গ্রামের লোকজন, বিশেষ করে বয়স্ক লোকজন, হুজুর মিয়া চাচা বলেছিলেন এই জায়গাটা শুভ নয়, এখানে কিছু আছে, সবাই একটু সাবধানে থেকো। তবে আমরা গ্রামের তরুণরা বিষয়টা তেমন পাত্তা দেইনি। আমাদের কাছে এসব ছিল পুরনো কুসংস্কার।
গাছটা কেটে জায়গা পরিষ্কার করলাম আমরা কয়েকজন যুবক মিলে, এবং মসজিদের কাজ শুরু হয়ে গেল। 3 মাসের মধ্যেই মসজিদ তৈরি হয়ে গেল। কাজ শেষ হওয়ার পর পুরো গ্রাম আনন্দে মেতে উঠেছিল। মসজিদের উদ্বোধনের দিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেদিন পুরো গ্রাম মসজিদের প্রথম আজান শুনতে জড়ো হয়েছিল। সময়টা ছিল ভর দুপুর বেলা, একেবারে জোহরের আজানের সময়। আজানের পরপরে একজন অচেনা বৃদ্ধ মসজিদের দিকে এগিয়ে এলেন। তার পরনে ছিল মলিন কাপড়, চোখ দুটো ছিল লালচে, আর চেহারাটা কেমন এক অদ্ভুত রহস্যময়। তিনি মসজিদের ভেতরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন। এরপর তিনি ধীরে ধীরে বললেন, এই জায়গায় যারা এসেছে তারা ফিরে আসবে, সাবধান। তার কথাগুলো শুনে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু আমি ভাবছিলাম হয়তো তিনি পাগল, তাই এই বিষয়টা নিয়ে আমরা কেউই গুরুত্ব দেইনি। এরপরে ঘটে আসল ঘটনা। এগুলো যতটা অদ্ভুত ততটাই ভয়ঙ্কর ছিল। সেগুলো আমি একেবারে নিজের চোখেই দেখেছি। একটা রাতের কথা কখনো ভুলতে পারবো না। তখন আমার রাতের বেলা তাহাজ্জুদ পড়ার অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল। আমি সেদিনও তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পরিকল্পনা করলাম। সেই রাতটি ছিল পুরো চাঁদনি রাত। চারদিকে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল, আর চারদিকটা কেমন একটা ভয়ঙ্কর নীরবতায় নেমে এসেছিল। সময়টা ছিল রাত 1:30 কিংবা তার বেশি হবে। গ্রামের লোকজন তখন ঘুমিয়ে আছে। আমি অজু করে মসজিদের দিকে রওনা দিলাম। মসজিদটা পাহাড়ের পাশে বলে রাতের বেলায় চারপাশ খুব অন্ধকার হয়ে থাকে, তবে চাঁদনি রাতের আলোয় মসজিদটা দেখতে খুব খুব সুন্দর লাগছিল, যা এক মনোমুগ্ধকর পরিবেশ। মসজিদের ভেতরে ঢোকার পরে আমার মনে হলো ভেতরে কিছু একটা অস্বাভাবিক রয়েছে। আমি চারপাশে তাকালাম, কিন্তু কোথাও কিছু দেখতে পেলাম না। সব কিছু বাদ দিয়ে আমি নামাজে মনোযোগ দিয়ে নামাজ পড়া শুরু করলাম। 2 রাকাত নামাজ শেষ করার পর মনে হলো পেছনে কারো উপস্থিতি আছে। আমি নামাজের মধ্যে পেছনে তাকাতে পারিনি, কিন্তু সালাম ফেরানোর পর আমি পেছনে ঘুরে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এটা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মসজিদের পেছনে সারিতে কয়েকজন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ছিল, যারা ছিল লম্বা, অসম্ভব লম্বা। মানুষের গড় উচ্চতার চেয়েও অনেক বেশি। মসজিদের বারান্দার সিলিং ফ্যানের সাথে তাদের মাথা ঠেকে যাচ্ছিল। শরীরে সাদা আলখাল্লা পরা, কিন্তু তাদের মুখগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন কুয়াশার মধ্যে ঢাকা। তারা একসাথে নামাজ পড়ছিল। তাদের কণ্ঠে তেলাওয়াতের সুর ভেসে আসছিল, যা এতটা সুন্দর যে শুনতে মনে হচ্ছিল আমি অন্য কোনো জগতে আছি। আমি সেখানে মন্ত্রমুগ্ধর মতো দাঁড়িয়েছিলাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সেখান থেকে দৌড়ে পালাবো এরকম কিছু আমার মাথার ভেতরে আসেনি। আমি সেখানে শক্ত কাঠের মতো দাঁড়িয়েছিলাম। হঠাৎ করেই একটা বিকট শব্দে সব কিছু মিলিয়ে যেতে লাগলো। আমি সেখান থেকে এক পাও নড়তে পারছিলাম না। মনে হচ্ছিল আমি জমে গেছি। কিছুক্ষণ পরেই তারা ধীরে ধীরে মিলিয়ে গেল, মসজিদের দেয়াল ভেদ করে চলে গেল কোথাও। আমি সেখান থেকে আর বাড়ি ফেরার সাহস পাচ্ছিলাম না। তবুও অনেক কষ্টে বাড়িতে ফিরে আমার সেই রাত আর কোনো ঘুম হলো না। পরের দিন সকালে আমি এই ঘটনা গ্রামের কয়েকজনকে জানালাম। প্রথমে তারা বিশ্বাস করেনি, কিন্তু পরে জানলাম শুধু আমি নই, গ্রামের আরও 2 জন সেই রাতে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় আলো দেখেছিল। কেউ কেউ মসজিদের ভেতর থেকে নামাজ পড়ার অদ্ভুত সুর শুনেছিল। তাদের মুখেই এই একই কথা ছিল, মসজিদের ভিতরে কিছু একটা অস্বাভাবিক আছে। গ্রামের মুরব্বীরা বিষয়টা নিয়ে সবাই আতঙ্কিত হয়ে পড়লেন। বিশেষ করে হুজুর মিয়া চাচা, তিনি আমাদের বললেন, আমি আগেই বলেছিলাম জায়গাটা ভালো নয়। আমরা হয়তো না জেনেই কোনো অশরীরী সত্তার জায়গা নিয়ে ফেলেছি। তারা হয়তো এখানে আগে থেকেই ছিল। এরকমভাবে আমাদের অনেকের সাথে এই মসজিদের রাতের বেলায় অনেক ঘটনা ঘটত। অনেক সময় দিনের বেলাও কিছু
অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখা যেত। গ্রামের লোকেরা এরপর একটা সিদ্ধান্ত নেয়, দিনের বেলায় মসজিদে নামাজ হবে, কিন্তু এশার পর সেখানে আর কেউ যাবে না। বিশেষত রাতের বেলায় মসজিদের আশেপাশে যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ করা হলো, আর রাতে মসজিদে ঢোকার সাহস করতো না কেউ। আজ এই ঘটনার প্রায় 1 বছর হয়ে গিয়েছে। দিনের বেলায় নূর মসজিদে লোক সমাগম হয়, কিন্তু সূর্য ডোবার পর থেকে জায়গাটা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। কেউ মসজিদের আশেপাশে ভিড় করে না। আমি এখনো মাঝে মাঝে সেই লম্বা নামাজি লোকদেরকে স্বপ্নে দেখি। তাদের সেই সুর যেন আমার কানে আজও বাজে। নূর মসজিদটা আজও আমাদের গ্রামের মধ্যে দাঁড়িয়ে আছে, দিনের আলোয় জীবন্ত, আর রাতের আধারে এক রহস্যময় স্থান হয়ে থাকে। হয়তো তারা এখনো সেখানে আসে, হয়তো আমাদের অজানায় নামাজ পড়ে যায়। তাদের অস্তিত্ব হয়তো আমাদের সাথেই মিশে আছে। ঘটনাটা এখানেই শেষ নয়। এরপরও এই মসজিদ নিয়ে একটা ভয়ঙ্কর ঘটনা আছে, যেটা এই ঘটনাটা সিলেক্টেড হলে আমি আপনার কাছে লিখে পাঠাবো। অনেক দিন আগেই আমাদের এই মসজিদে একটা জামাত এসেছিল, আর এই ঘটনাটা সেই জামাতের লোকেদের সাথেই ঘটে যায়। যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি সময় করে আমার সেই পরবর্তী ঘটনাটা আপনার কাছে লিখে পাঠাবো। জানি না ঘটনাটা কতটা ভয়ঙ্কর ছিল, তবে আমার কাছে অনেক ভয়ঙ্কর লেগেছে, তাই আপনার কাছে আমি লিখে পাঠালাম। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আবু তাহের ভাইকে, তিনি অনেক সুন্দর করে এই ঘটনাটা আমার কাছে লিখে পাঠিয়েছেন। আশা করছি এই ঘটনাটা আপনাদেরও অনেক অনেক ভালো লেগেছে। যদি আজকের এপিসোডটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। চাইলে আপনিও আপনার ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন। tariqul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। ভয়ের বারান্দা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম তরিকুল ভাই। আমি জানি আপনি সব সময় ভালো আর ভালোর দলেই, তাই নতুন করে জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আমি মোহাম্মদ সুজন ইসলাম। আজকে আমি আপনার কাছে যে ঘটনাটা লিখতে চলেছি এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া কোনো এক কালো রাত, যেটা আমি কোনো দিনও ভুলতে পারবো না। জানি না আপনার কাছে ঘটনাটা কেমন লাগবে, তবে আমার কাছে অনেক অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আর এইসব ঘটনা যার সাথে ঘটে শুধু তারাই জানে সেই মুহূর্তটা কেমন। হয়তো খুব ভালো মতো গুছিয়ে লিখতে পারিনি, আমার এত বড় টাইপিং এর কোনো অভ্যাসই নেই, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে খুবই খুশি হব। আর ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। নিচে আমার ফোন নাম্বার দেওয়া থাকলো। সঙ্গত কারণে আমি আমার ঠিকানা উল্লেখ করছি না, তবে ঘটনাটা 2021 সালে শীতকালে ঘটে যায়। তখন করোনার সময় ছিল, চারপাশ এমনিতেই স্তব্ধ। কনকনে শীতের ভেতরে এই ঘটনাটা আমার সাথে ঘটে যায়। সেদিনকার রাত ছিল একেবারে কুয়াশায় ঢাকা। চারপাশটা ভয়ঙ্কর রকমের স্তব্ধ। আমি আমার নিজের একটা ব্যক্তিগত প্রয়োজনে বাজারে গিয়েছিলাম। বলে রাখি, আমার বাড়ি থেকে বাজারের দূরত্ব প্রায় ঘন্টা আধেকের রাস্তা। রাতটা ঠিক 11টা হবে। আমার খুব ভালোভাবেই মনে আছে, কারণ আমি ঘড়িতে সময় দেখেছিলাম। বাজার থেকে আমি বাড়িতে আসতে লাগলে একটা নির্জন ফাঁকা জায়গা পড়ে। সেখানে দিনের বেলা ছেলেরা খেলাধুলা করে, এছাড়া চারপাশে খুব একটা বাড়িঘর নেই বললেই চলে। ওই জায়গাটা পার হওয়ার পরেই ঘন বসতি এলাকার বুক চিরে এই রাস্তাটা সোজা আমার বাড়ির কাছে চলে গিয়েছে। বাজারে শুধু আমি আর দোকানদার ছিলাম। দোকানদার ছিল আমাদের এলাকার পাশের এলাকার, তাই সে দোকানটা বন্ধ করে তার রাস্তায় চলে গিয়েছে। আর নির্জন সেই রাস্তা দিয়ে আমি একাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম।
হঠাৎ করেই আমি যখন সেই ফাঁকা মাঠটার কাছে এসে দাঁড়ালাম, যদিও আমার চলার একটাই ভরসা ছিল আমার মোবাইলের টর্চ লাইট। কুয়াশার বুক চিরে রাস্তার মাঝখানে আমার যতদূর ফ্ল্যাশ লাইটের আলো যায়, সেখানে রাস্তার মাঝখানে আমি যা দেখলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করেন তরিকুল ভাই, আমি স্পষ্ট দেখতে পেলাম আমার সামনে একটা কাফনে জড়ানো লাশ শুয়ে রাখা আছে। এটা দেখে আমি প্রচণ্ড ঘাবড়ে গেলাম। কি করব তৎক্ষণাৎ বুঝে উঠতে পারছিলাম না। আমি শুনেছি এরকম সময় লাশের ওপর দিয়ে যেতে হয় না, আর রাস্তাটা এত পরিমাণে সরু ছিল যে ওই লাশটার ওপর দিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি বুঝতে পারলাম আমার সাথে খুব ভালো কিছু ঘটছে না। আমি মনে মনে আয়তাল কুস্তি পড়তে শুরু করলাম। 2 পা পিছিয়ে গেলাম। মনে মনে ভাবলাম যা হবে দেখা যাবে। আমি আগে সেই মোড়ের ওপরে যাই, আমি আগে সেই বাজারের ওপরে যাই। যদিও বাজারের নাইট গার্ডটা যদি থাকে তাহলে তার সাহায্য নেওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। আমি এক দৌড়ে বাজারের ভেতরে গেলাম। যদিও এই ঘটনাস্থল থেকে বাজারের দূরত্ব খুব একটা বেশি দূর ছিল না। আমি একটা চায়ের দোকানে গিয়ে হাঁপাতে লাগলাম। আশপাশে তাকিয়ে দেখলাম, কিন্তু কোথাও নাইট গার্ডকে দেখতে পেলাম না, কারণ চারপাশটা ঘন কুয়াশায় ঢাকা। আমি সেখানেই বসে পড়লাম আর ভাবতে লাগলাম এটা আমি সামনে কি দেখলাম। ঘড়িতে তাকিয়ে দেখলাম 11টা বেজে 20 মিনিট। আমি কি করব বুঝতে পারছিলাম না। এই অবস্থায় বাড়িতে যাওয়ারও সাহস পাচ্ছি না। চারপাশটা আরো স্তব্ধ হতে লাগলো। আশপাশে ঝিঝি পোকার আওয়াজ আর দূর থেকে কুকুরের আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিলাম না। হঠাৎ করেই আমার পেছন থেকে কর্মর কর্মর একটা আওয়াজ আসতে লাগলো। আমি পেছনে তাকানোর সাহস পাচ্ছিলাম না। তবুও আল্লাহর নাম নিয়ে ভয়ে ভয়ে আমি যখনই পেছনে তাকালাম, তারপরে আমি যা দেখলাম এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। পেছনে আমার সামনে চায়ের দোকানের সেই ব্রেঞ্চের ওপরে ঠিক একই রকম কাফনে জড়ানো লাশ শুয়ে রাখা আছে। আমি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমার চোখ বড় বড় হয়ে গেল। চারপাশের ঠান্ডা আমাকে আরো জমিয়ে তুলল। আমি বুঝতে পারছিলাম না এখন আমার কি করা উচিত। আমি অনেক জোরে একটা চিৎকার করে উঠলাম আর সেখান থেকে এক দৌড়ে আবারও পালিয়ে গেলাম। আমি কিছু দূর গিয়ে আবারও দাঁড়িয়ে পড়লাম আর ভালোভাবে টর্চ লাইটের আলো দিয়ে দেখলাম আমি আবারও সেই চায়ের দোকানের কাছেই ফিরে এসেছি। আমার চারপাশ থেকে কেমন একটা অদ্ভুত কান্নার আওয়াজ আসতে লাগলো। আমি চারপাশে লাইট মেরে কোনো কিছুই ভালো মতো দেখতে পাচ্ছিলাম না। চারপাশটা তীব্র কুয়াশায় এত পরিমাণে ঢেকেছিল যে আমি বলে বোঝাতে পারবো না। হঠাৎ করেই চারপাশের কুয়াশা কেমন একটা কেটে যেতে শুরু করলো আর তার ভেতরেই আমি স্পষ্ট দেখতে পেলাম আমার সামনে কিছু কাফনে জড়ানো লাশ শুয়ে আছে। আর সেখান থেকে একটা লাশ এক ঝটকায় উঠে দাঁড়ালো। আর আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা আমি সেদিকে করতেই যা দেখলাম, কাফনের কাপড়ের ভেতর থেকে তার মুখটা বেরিয়ে আছে। তার পচা গলা সেই চেহারাটা দেখতে এত পরিমাণে বীভৎস ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার চোখগুলো লাল টকটকে জ্বলছিল। মুখের বিভিন্ন অংশ থেকে মাংস খসে খসে পড়ে গিয়েছিল। তার সামনের দাঁতগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি। এটা দেখে আমি অনেক জোরে চিৎকার করতে লাগলাম। এভাবে চিৎকার করতে করতে আমি সেখানেই বসে পড়লাম। পেছন থেকে আমি কারো হাত আমার ঘাড়ের ওপরে অনুভব করলাম। আর তখন আমি এত পরিমাণে ভয় পেয়ে গেলাম যে আমার আর কোনো কিছু মনে নেই। হয়তো আমি সে সময় সেন্সলেস হয়ে পড়েছিলাম। যখন আমার নিজের জ্ঞান ফিরল, আমি নিজেকে সেই চায়ের দোকানের ব্রেঞ্চের ওপরে আবিষ্কার করলাম। আমার পাশে দুজন নাইট গার্ড দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফিরতেই তারা আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি বাজার থেকে যাওয়ার পর থেকে শুরু করে এই পর্যন্ত পুরো ঘটনাটা তাদের কাছে শেয়ার করলাম। তারা আমাকে বলল আজকে রাতে আর বাড়িতে যাওয়ার দরকার নেই। আর তাদের পরিস্থিতিও সেরকম ছিল না যে আমাকে এতখানি রাস্তা এগিয়ে দিয়ে আসবে। আমারও সাহস হচ্ছিল না যে একা একা নিজের বাড়িতে যাব।
কোনো রকমে সেই বাজারে নাইট গার্ডের বিছানাতে সেই রাতটা কাটিয়ে দিই। বলে রাখি, সেই রাতেই আমার প্রচণ্ড জ্বর এসেছিল। টানা 4 দিন আমি প্রচণ্ড জ্বরে ভুগেছিলাম। তারপরে আমি হুজুরের কাছেও গিয়েছিলাম, তিনি আমাকে কিছু পানি পড়া দিয়েছিলেন। ঘটনাটা এখানেই শেষ। জানি না আপনার কাছে কেমন লেগেছে, কিন্তু এই ঘটনাটা কেন আমার সাথে ঘটেছিল তার কোনো ব্যাখ্যা আমি আজও পাইনি। যদি আপনার কাছে এই ঘটনার কোনো উত্তর থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। ঘটনাটা পড়ে শোনালে খুবই খুশি হব। আর ঘটনাটা সিলেক্টেড হলে আমাকে জানাবেন। তারপরেই সুজন ভাই তার ফোন নাম্বার লিখেছেন। ধন্যবাদ সুজন ভাইকে, তিনি চমৎকার একটা ঘটনা আমার কাছে লিখে পাঠিয়েছেন। আর সুজন ভাইয়ের এই ঘটনাটা আমাদের কাছে সিলেক্টেড হয়েছে। জানি না আপনাদের কাছে এই ঘটনাটা কেমন লেগেছে। যদি ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। ঘটনা শুরুর আগে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে হবে। আমাদের এই ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। কোথাও যাবেন না। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি বাকি ঘটনাগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো আর ভালোর সাথেই, তাই নতুন করে জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি মোহাম্মদ সিয়াম আহমেদ। আমার বাসা রাজশাহী নাওহাটা। এটা বিমানবন্দরের পাশেই অবস্থিত। যারা রাজশাহী থেকে আমার এই ঘটনাটা শুনছেন তারা আমার বাড়ির ঠিকানাটা অবশ্যই হয়তো জানতে পারেন। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ঘটনায় চলে যেতে চাই। ঘটনাটা আমি আমার নিজের বড় ভাইয়ের কাছ থেকে শুনেছি। এটা আমার বড় ভাইয়ের নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তিনি যেভাবে আমার কাছে বলেছে আমি ঠিক সেভাবেই আপনার কাছে লিখে পাঠাচ্ছি। ঘটনাটা 2015 সালের একটা ঘটনা। বলে রাখি, আমাদের এলাকার ভেতরে একটা নির্জন জায়গা আছে। আসলে ওইটাকে নির্জন জায়গা বলা ঠিক হবে না, রাস্তার পাশ দিয়েই একটা জায়গা, কিন্তু সন্ধ্যার পরে সেই রাস্তাটা কেউ ব্যবহার করে না। কেন ব্যবহার করে না এটা ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। আমাদের এলাকায় ঢুকতে হলে সেই রাস্তাটা ধরে যদি যাওয়া যায় তাহলে শর্টকাটে ঢুকে যাওয়া যায়। প্রায় 5 মিনিটের মতো রাস্তা বেঁচে যায়। মূলত সারাদিন মানুষ পায়ে হাঁটতে হলে ওই রাস্তাটাই ব্যবহার করে। আর সেই রাস্তার মাঝামাঝি অবস্থায় ছিল একটা বাগান। আসলে এটা ছিল একটা বেল বাগান, যেখানে প্রায় 8 থেকে 10টা বেল গাছ উপস্থিত ছিল। আর সবগুলোই জীবন্ত ছিল। যখন বেলের সময় হতো তখন ঝুমঝুমে বেল হতো, কিন্তু ভয়ে সেই বেল গাছের কাছে গিয়ে কেউ বেল কুড়াতো না। এরও একটা কারণ আছে। এই কারণটা আমি আপনাকে এই ঘটনাটা সিলেক্টেড হলে পরে জানাবো। যাই হোক, এবার আসি মূল ঘটনায়। সেদিন প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। আমার ভাই আমাদের খালার বাড়ি থেকে নিজের বাড়িতে আসছিল, কিন্তু সে বাড়িতে আসার জন্য কোনো গাড়ি পাচ্ছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় বাজার থেকে হেঁটেই বাড়িতে আসবে। যেই ভাবা সেই কাজ। এখন আমার বড় ভাইয়ের ভাষায় বলছেন আমার বড় ভাই। আমি বাজার থেকে 4টা সিগারেট কিনে নিজের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। আমি মনে মনে ভাবলাম যদি বেলতলা দিয়ে যাই তাহলে প্রায় 10 মিনিটের মতো রাস্তা বেঁচে যাবে, আর যদি একটু ঘুরে যাই তাহলে অনেকখানি হেঁটে যেতে হবে। আমি তো কখনো ভূত পেতে বিশ্বাস করতাম না, যার কারণে আমি এসব কিছু মাথার ভেতরেও নিলাম। সিগারেটটা জ্বালিয়ে বেলতলার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, যদিও আমার সাথে কেউ ছিল না। চারপাশের দোকানপাট সব বন্ধ করে দিয়েছে। 2-1টা দোকান ছাড়া অন্য কোনো দোকান খোলা ছিল না। আমি নিজের মতো করেই হাঁটতে লাগলাম। হঠাৎই আমি যখন বেলতলার কাছাকাছি এসে পৌঁছালাম তখন
অজানা এক কারণে আমার শরীরটা প্রচণ্ড ভারী হয়ে গেল। রাতটা চাঁদনি রাত ছিল, একেবারে পুরোপুরি চাঁদনি রাত ছিল, যার কারণে আমার রাস্তা দেখতে কোনো অসুবিধা হচ্ছিল না। আমি যখনই সেই বেলতলার কাছাকাছি এসে পৌঁছাই তখন এমন কিছু আমার সাথে ঘটে যায় যার জন্য আমি কোনো দিনও কল্পনা করেছিলাম না। আমি বেলতলার পাশ দিয়ে যাওয়ার সময় দুপ করে একটা শব্দ শুনতে পেলাম। আমি সাথে সাথে বেলতলার দিকে তাকালাম। আমি দেখতে পেলাম সেখানে একটা বেল পড়ল। যদিও আমি জানতাম এখানকার কোনো বেল গাছের নিচ থেকে কেউ বেল কুড়াতো না, তবে আমার ভেতরে এসব কোনো ভয় ছিল না। আমি ভাবলাম এখন একটা বেল পড়ল, আমি যদি খুঁজতে যাই তাহলে একটা নয় আরও বেশ কয়েকটা বেল পেতে পারে। আর এই বাগানের বেলগুলো অন্যান্য বেলের তুলনায় খুব সুস্বাদু ছিল। তাই আমি নিজের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে বেল খুঁজতে আরম্ভ করলাম। সামনের গাছটাতে গিয়ে আমি দেখতে পেলাম দুইটা বেল পাশাপাশি পড়ে আছে। বেল দুটোকে হাতে তুলে নিলাম আর আরও চারপাশে লাইট মেরে খুঁজতে আরম্ভ করলাম যদি আরও দুই একটা পাওয়া যায়। আমি লাইটের আলো অন্য একটা বেল গাছের গোড়ায় মারতেই যা দেখলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি স্পষ্ট সেখানে দেখতে পেলাম একটা মানুষের মাথা পড়ে আছে। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, আর সবচেয়ে বেশি ভয় পেয়ে গেলাম যখন দেখলাম সেই মাথাটা আমার দিকে তাকিয়ে তার মুখটা অস্বাভাবিক বড় করে দাঁত বের করে হাসতে লাগলো। তার চোখ দুটো লাল টকটকে আগুনের ভাটার মতো জ্বলছিল। আমি এটা দেখে নিজের হাতের বেল্টগুলো ফেলে দিয়ে দুই পা পিছিয়ে গেলাম, আর গাছের ওপরে লাইট মারতেই যা দেখলাম এটা দেখে আরও বেশি ভয় পেয়ে গেলাম। আমি দেখতে পেলাম সেই বেলগাছের ওপরে একটা মুন্ডহীন মানুষ দাঁড়িয়ে আছে, যার আকৃতি ছিল অনেক লম্বা। গাছের নিচের ডাল থেকে শুরু করে একেবারে মাথা পর্যন্ত তার শরীর ছড়ানো ছিল। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। মুখ দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। যদিও আমি ছিলাম রাস্তার একেবারে মাঝামাঝি অবস্থায়, এইখান থেকে সামনের দিকেও যদি যাই তবুও বেশ কিছু দূর যাওয়ার পরেও একটাও বাড়িঘর পাবো না। আমি সেখানে ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিলাম, নিজের মাথার ভেতরে আসছিল না কি করব। এমন সময় চারপাশ থেকে আমি আরো দুর্দাপ শব্দ শুনতে পেলাম। শব্দগুলো শুনে আমি চারপাশে লাইট মেরে দেখতে আরম্ভ করলাম, আর লাইট মারতে আমি যা দেখতে পেলাম এটা দেখার জন্য আমি আরো বেশি প্রস্তুত ছিলাম না। আমি স্পষ্ট লাইটের আলোতে দেখতে পেলাম বেল গাছের ওপর থেকে আসলে কোনো বেল পড়ছে না, সেখান থেকে জীবন্ত মানুষের মাথা পড়ছে, আর যাদের চোখগুলো লাল টকটকে জ্বলছিল, মাথা ভর্তি চুল আর মুখে হালকা হালকা দাড়ি ছিল, যাদের মুখটা অস্বাভাবিক বড় আর দাঁতগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে হাসছিল, আর তাদের হাসির একটা অদ্ভুত শব্দ আসছিল আমার কানে। এসব দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আর নিজে সব কিছু ফেলে সেখান থেকে এক দৌড় লাগাই। জানি না কতখানি রাস্তা দৌড়ে পালিয়েছিলাম, তবে কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে আমি পড়ে গিয়েছিলাম, এটুকুনি আমার মনে ছিল। পরের দিন জ্ঞান ফিরতে নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করলাম। আমার ভাইয়ের মুখ থেকে এতটুকুনি আমরা শুনতে পেরেছিলাম, আর পরের দিন সকালে আমরা স্পষ্ট ভাইয়ের শরীরে অনেক আঁচড় দেখতে পেয়েছিলাম। মনে হচ্ছিল দুই আঙ্গুলের কোনো কিছু আমার ভাইয়ের পুরো শরীরটাকে আঁচড় কেটে গেছে, যা লাল টকটকে দাগে পরিণত হয়েছিল। কিছু কিছু ক্ষত থেকে রক্ত বের হচ্ছিল। এরপরে আমরা ভাইয়াকে একটা ভালো কবিরাজ দেখিয়েছিলাম। তারপরে প্রায় 10 দিন পর আমার ভাই পুরোপুরি সুস্থ হয়ে যায়। তবে আমার ভাইয়ের সাথে কিংবা আমার সাথে এরকম কোনো ঘটনা আর কোনোদিন ঘটেনি। আমাদের এলাকায় এই বেলতলাটা এখনো আছে, যদিও তার ভেতর থেকে 2টা বেলগাছ মরে গিয়েছে, কিন্তু বাদবাকি গাছগুলো এখনো জীবিত আছে, আর সেই জায়গাটা এখনো ঠিক আগের মতোই আছে। ওই জমিটা একটা খাস জমি, যার কারণে ওই জমির কোনো উত্তরাধিকারী নেই, আর এসব ঘটনার কারণে মানুষ ভয়ে ওই জমিটা দখলও করতে যায় না। এই বেলতলাকে নিয়ে আরো অনেক অনেক ঘটনা আছে, যেটা এই ঘটনাটা সিলেক্টেড হলে আমি পরবর্তীতে আপনার কাছে লিখে পাঠাবো। যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তারপরে সিয়াম ভাই তার ফোন নাম্বার দিয়েছে আর তার ফেসবুক আইডি শেয়ার করেছে। সিয়াম ভাইয়ের এই ঘটনাটা
আমাদের ভয়ের বারান্দাতে সিলেক্টেড হয়েছে। আর আপনি দেরি না করে সময় বের করে আপনার পরবর্তী ঘটনাগুলোকে অবশ্যই লিখে পাঠান। এই ঘটনাটা আমার কাছে অনেক অনেক ভয়ঙ্কর লেগেছে। আসলেই ভাবলেই কেমন একটা লাগে। আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আর সেইখানেই যদি আমি দেখতে পাই একটা কাটা মানুষের মাথা পড়ে আছে, তাহলে কেমনটা লাগবে। আবারও যদি লাইটের আলোতে দেখতে পাই বেলগাছের ওপর থেকে কিংবা কোনো গাছের ওপর থেকে জ্যান্ত মানুষের মাথা খসে খসে পড়ছে, তাহলে সেই সময়টা কেমন লাগবে। আমি তো এই জিনিসটা সহ্যই করতে পারবো না। আপনারা কি পারবেন এরকম পরিস্থিতির মোকাবেলা করতে? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। কোথাও যাবেন না, চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। তার আগে জানিয়ে রাখি, চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানাশোনা ভয়ঙ্কর সব ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। আর আমাদের এই ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলে যাবেন না। সিয়াম ভাইয়ের এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানা। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আশা করি অনেক ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর সাথে, তাই আর জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আমি মোহাম্মদ হাসান আলী। সঙ্গত কারণে আমি আমার বাড়ির ঠিকানাটা উল্লেখ করছি না। ঘটনাটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া। আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার ঘটনায় চলে যেতে চাই। ঘটনার শুরুতেই আমি আপনাকে জানিয়ে রাখি, আমাদের এই শহরটাতে সে সময় অনাবৃষ্টি চলছিল। অনাবৃষ্টি এই কারণে বলছি, কারণ এই সময়টা বর্ষার সময় ছিল না কিংবা বৃষ্টি হওয়ার কোনো সময় ছিল না। তবে হঠাৎই খুব অনাবৃষ্টির কারণে আমাদের এলাকার চাষবাস তেমন কিছু হচ্ছিল না। ঠিক এরকমই একটা সময় দুপুর ঠিক 12টা কি 12:30 হবে, আমরা 8-10 জন বন্ধু বান্ধব মিলে হাইওয়ে রোডের সামনের একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করেই অনাবৃষ্টি শুরু হয়, আর এর মাঝে ঘটে যায় একটা মর্মান্তিক ঘটনা। ঠিক বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পেলাম একটা লোক একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। তার পায়ের ওপর দিয়ে চাকা উঠে যায়, যার কারণে তার শরীর থেকে তার পাটা বিচ্ছিন্ন হয়ে যায়। আর সেই লোকটি রাস্তার ওপরেই নিজের হাতের ওপরে ভর করে আমাদের চায়ের দোকানের দিকে এগিয়ে আসছিল। প্রায় হাত 2-1 মতো তিনি এইভাবে এগিয়ে আসছিলেন। তারপরে তার শরীরটা নিথর হয়ে যায়, আর সাথে সাথেই তিনি ওইখানে মারা যান। একেবারে এই ঘটনাটা নিজের চোখের সামনেই দেখতে পেয়েছিলাম, যার কারণে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার তো একটা বন্ধু মাথা ঘুরে সেখানেই পড়ে গিয়েছিল। এই ঘটনাটা বলার একটা কারণ আছে, যেটা পরবর্তী ঘটনাটা শুনলেই আপনি বুঝতে পারবেন। আমরা ফায়ার সার্ভিসকে কল করেছিলাম, আর তারা এসে ওই লোকটির ডেড বডিটা সদর হসপিটালে নিয়ে গিয়েছিল। এটা ছিল অ্যাক্সিডেন্টের ঘটনা। এবার আসছে মূল ঘটনায়। আমরা প্রায় রাত 10টা পর্যন্ত আমাদের এলাকার চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলাম। মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। এর ভেতরে আড্ডা দিতে দিতে সেই অ্যাক্সিডেন্টের কথা উঠে আসলে আমরা সবাই প্রচণ্ড শোকাহত হই, কারণ নিজের চোখের সামনে এরকম কিছু একটা দেখব এটা জীবনেও কোনোদিন কল্পনা করেছিলাম না। প্রায় রাত 11টা বেজে গেছে। যে যার মতো বাড়িতেও চলে গিয়েছে। আমাদের আড্ডার স্থলে শুধু আমি আর আমার এক বন্ধু ছিল। সেও নিজের মতো করে বাড়ির দিকে চলে গেল। এবার আমার বাড়িতে যাওয়ার পালা। আমি দোকানের বিলটা পেমেন্ট করে যখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, তখনই আবার অনাবৃষ্টি শুরু হয়ে গেল। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল। আমি দোকানে আবারও ফিরে গিয়ে মোবাইল রাখার জন্য একটা পলিথিনের ব্যাগ নিই, আরেকটা পলিথিন নিজের মাথায় দিয়ে আমি নিজের বাড়ির উদ্দেশ্যে হাঁটছিলাম। বলে রাখি, আমাদের বাজার থেকে বাড়িতে যেতে হলে প্রায় 10 মিনিটের মতো রাস্তা হেঁটে যেতে হবে। যথারীতি আমি বাড়ির দিকে হাঁটছিলাম। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সেই বিদ্যুতের আলোতে আমি চারপাশটা দিনের আলোর মতো দেখতে পাচ্ছিলাম। একটু একটু ভয়ও হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। এরকম সময় যে বৃষ্টি নেমে আসবে এটা আমার কল্পনাতেও আসেনি।
আর তার থেকে বড় কথা, সামনে আমার সাথে যা ঘটবে এটাও আমার কোনোদিনও কল্পনাতে আসেনি। আমার বাড়িতে যেতে হলে একটা ছোট্ট পুকুরের পাশ দিয়ে যেতে হবে, আর সেই পুকুরটা পার হলেই একটা ফাঁকা মাঠ, যেখানে বৃষ্টির পানি জমে আছিল। পুকুরটা পার হতে আমার শরীরটা কেমন একটা ভারী হয়ে আসলো। আমার কেমন একটা অস্বস্তি লাগছিল, মনে হচ্ছিল কোনো কিছু খারাপ ঘটতে চলেছে। ঠিক যেটাই ভেবেছিলাম সেরকমই কিছু একটা হয়েছিল। আমি পুকুরটা পার হওয়ার পর সেই ফাঁকা জমিটার উপরে যা দেখতে পেলাম, এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যখনই আমার চোখ সেই জমির দিকে গেল, আর সাথে সাথে বিদ্যুৎ চমকালো, আর আমি এই বিদ্যুতের ঝলকের ভেতরে যা দেখলাম, এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি স্পষ্ট সেই আলোতে দেখতে পেলাম মাঠে জমে থাকা সেই পানির ভেতর থেকে ঠিক দুপুরবেলা ঘটে যাওয়া যেই ঘটনাটা, একটা লোক রাস্তার ওপরে যেরকম হাতের ওপরে ভর করে হেঁটে আসছিল, ঠিক ওই রকমই কিছু একটা সেই মাঠের ভেতর থেকে হেঁটে আসছে। এটা দেখে আমি প্রথমে নিজের চোখের ভুল ভেবেছিলাম, কিন্তু দ্বিতীয়বারের মতো যখন আবারও বিদ্যুৎ চমকালো, আমি সেই জিনিসটাকে আবারও দেখতে পেলাম। এবার আমি একটু ভয় পেয়ে গেলাম, নিজের কলিজার ভেতরে কেমন একটা ছ্যাদ করে উঠলো। আমি আবারও ওই দিকে তাকিয়েছিলাম, আর সেখান থেকে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারও বিদ্যুৎ চমকালো। আর এবার আমি যা দেখলাম, এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমি এবারের আলোতে দেখলাম দুপুরবেলা যেই লোকটি অ্যাক্সিডেন্ট করেছিল, সেই লোকটি আমার সামনে দাঁড়িয়ে আছে। আর ঠিক বিদ্যুতের আলোর মতো এই জিনিসটা আমি দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম, আর সেখানে কয়েক পা পিছিয়ে পড়ে গেলাম। তারপরে আমার আর কোনো কিছু মনে নেই। সকালে নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করলাম, আর আমার শরীরে প্রচন্ড জ্বর অনুভব করলাম। আমি জিজ্ঞাসা করলাম আমি বাড়িতে কিভাবে এলাম। তখন আমার বাড়ির লোকজনেরা বলছিল, অনেক রাতে আমি যখন বাড়িতে ফিরছিলাম না, তখন আমাকে খোঁজার জন্য আমার বাবা আর আমার ছোট ভাই বের হয়েছিল। তারা আমাকে সেই মাঠের ভেতরে পড়ে থাকতে দেখতে পেয়েছিল। তারা ধরাধরি করে আমাকে নিজের বাড়িতে নিয়ে আসে। এভাবে প্রায় 5টা দিন আমার প্রচন্ড জ্বর ছিল, আর এই ঘটনাটা আমি আমার পরিবারের সবাইকে বলেছিলাম। এই ঘটনাটা শুধু আমি আমার পরিবারকে না, আমি অনেকজনের কাছে এই ঘটনাটা বলেছিলাম। সেদিনকে কেন আমার সাথে এরকমটা ঘটেছিল, এর কোনো ব্যাখ্যা কিংবা সঠিক কোনো উত্তর আমি আজও পাইনি। এই ঘটনাটা আমার কাছে এখনো অমীমাংসিতই থেকে গিয়েছে। যদি আপনার কাছে এই ঘটনার কোনো ব্যাখ্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর এই ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। তারপরেই হাসান ভাই তার ফোন নাম্বার দিয়েছেন। ঘটনাটা আমার নিজের সাথেই ঘটা, তবে এই ঘটনাটা অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে না। এর কারণটা আপনারা ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন। তবে এটা একদম বাস্তব সত্য একটা ঘটনা, যেটা আমার নিজের সাথেই ঘটে গিয়েছে। সঙ্গত কারণে আমি আমার নাম আর ঠিকানাটা প্রকাশ করলাম না, তবে আমি ছদ্মনাম হিসাবে আমার নাম রহিম ব্যবহার করছি। সেদিনও আমি নিজের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বলে রাখি, আমি বাংলাদেশের একটা দূরবর্তী এলাকায় থাকতাম, যেই এলাকাটা খুব একটা ঘনবসতি ছিল না, রাস্তাঘাট কাঁচা ছিল। তবে সবচেয়ে বড় কথা, ওই এলাকার মানুষজন রাতের বেলা খুব একটা বের হতো না। এটা কোনো জিন বা ভূতের জন্য নয়, এটা ছিল সাংঘাতিক কিছু মানুষের ভয়ে। তারা দিনে দুপুরে ওই এলাকাতে ডাকাতি করত আর মানুষকে নৃশংসভাবে খুন করত। যাই হোক, এসব কথা বাদ দিই। আমি প্রায় রাত 9টার দিকে একটা চায়ের দোকানের সামনে বসলাম। আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না আমার এলাকাতে যাওয়ার জন্য, কারণ আমার এলাকাটাও ঠিক ওইরকম সিরিয়াস মানুষদেরই একটা এলাকা। তাই অত রাতের বেলা কোনো যানবাহনই আমাদের ওই এলাকায় যেতে রাজি হচ্ছিল না। আর আমি যেখানে আছি সেইখান থেকে আমার বাড়িতে যেতে প্রায় ঘন্টা 4 মতো সময় লাগবে যদি আমি পায়ে হেঁটে যাই। আর এই পায়ে হেঁটে ঘন্টা 4 যাওয়া আমার পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব ছিল না। তাই আমি প্রায় রাত 11টা পর্যন্ত বসেছিলাম ওই চায়ের দোকানে। দোকানদার নিজের মতো করে তার দোকান গুছিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। আমি সেখানেই বসেছিলাম।
এমন সময় একটা রিকশা এসে আমার কাছে দাঁড়ায় আর আমাকে জিজ্ঞাসা করে, চাচা আপনি কি কোথাও যাবেন? আপনাকে ছেড়ে দিয়ে আসবো? আমি সাথে সাথে উঠে দাঁড়াই আর সে রিকশাওয়ালাকে বলি আমার এলাকার ঠিকানা। তিনি নির্দ্বিধায় আমাকে সেই এলাকায় পৌঁছে দিতে রাজি হলেন। আমি প্রচণ্ড আশ্চর্য হয়ে গেলাম তার এই সাহসিকতা দেখে, কারণ এত রাতে ওই এলাকাতে যাওয়া আসলে একটু রিস্ক। আমি নিজেও ওই এলাকার বাসিন্দা, তবে আমি জানতাম এত রাতে আমাদের এলাকায় যাওয়া সত্যি একটু বিপজ্জনক হয়ে পড়বে। আমার জন্য না হলেও ফেরত আসার সময় সেই রিকশাওয়ালাটার কি হবে এই ভেবে আমি এটাই ভাবতে লাগলাম। তার সাথে আমি ভাড়া মেটানোর জন্য কথা বললাম, তবে তিনি মুচকি হেসে আমাকে জানালেন যা ভাড়া হয় আমি যেন তাই দেই। আমি আর কোনো কথা বাড়ালাম না, রিকশায় উঠে পড়লাম। চারপাশটা স্তব্ধ। এবার আমি রিকশাওয়ালার একটু বর্ণনা দিই। চায়ের দোকানের লাইটের আলোতে আমি রিকশাওয়ালার দিকে ভালোভাবে লক্ষ্য করেছিলাম। আমি দেখলাম তার পরনে শুধু একটা সাদা লুঙ্গি ছিল, গায়ে কোনো জামা ছিল না, আর তার শরীরের বিভিন্ন অংশে অনেক দাগ দেখতে পেলাম। মনে হচ্ছিল বেশ কয়েক বছর আগেকার পুরনো কিছু কাটা ছেঁড়ার দাগ, যেগুলো ভয়ানকভাবে ফুলে আছে। রিকশাওয়ালাকে দেখে আমার একটু একটু ভয়ও লাগছিল। ভাবছিলাম এটা ডাকাত দলেরই কোনো সদস্য কিনা, হয়তো আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, কিন্তু নিজের বাড়িতে ফিরতেই হবে, এছাড়া আমার আর কোনো রাস্তা ছিল না। তাই কোনো কিছু না ভেবে রিকশাতে উঠে পড়লাম। যদিও আমার কাছে সেরকম কোনো টাকা পয়সা বা মূল্যবান কিছু ছিল না, আমার হাতের ফোনটাও একটা বাটন মোবাইল ছিল। তাই একটু সাহস নিয়ে রিকশাতে উঠে আমি আমার নিজের এলাকার উদ্দেশ্যে রওনা দিলাম। চারপাশটা চাঁদনি রাত ছিল, চারপাশটা একদম স্তব্ধ, শুধু ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিলাম না। রিকশাটা একটা পায়ে টানা রিকশা ছিল, এখনকার মতো কোনো চার্জার ভ্যান নয়। প্রায় আধা ঘন্টার মতো রাস্তা আমি রিকশাওয়ালার সাথে অতিক্রম করে ফেলেছি, কিন্তু তার মুখ থেকে কোনো একটা শব্দ আমি শুনতে পাইনি। বেশ ভয়ে ভয়ে আমি রিকশাওয়ালার সাথে যাচ্ছিলাম, কিন্তু মনের ভেতরে কেমন একটা চাপা ভয় কাজ করছিল। মনে হচ্ছিল হয়তো এখনই ঝোপের আড়াল থেকে কয়েকজন লোক এসে দাঁড়াবে, আমাকে ছিনতাই করার চেষ্টা করবে। আমার কাছে তো তেমন কিছু নেই। আমার চিন্তা হচ্ছিল সেই রিকশাওয়ালাটাকে নিয়ে, যে তার কি হবে যদি তার এই রিকশাটা কেড়ে নেয়, তাহলে সেই লোকটি কি করে খাবে। এসব চিন্তা ভাবনা করতে করতে আমি প্রায় আমার এলাকার কাছাকাছি পৌঁছে গেছি। প্রায় আর 10 মিনিটের মতো রাস্তা অতিক্রম করলে আমি নিজের বাড়িতে পৌঁছে যাব। এমন সময় হঠাৎ করে সেই রিকশাওয়ালাটা তার রিকশা থামিয়ে দিলেন আর আমাকে বললেন তিনি আর সামনের দিকে যেতে পারবেন না। আমি তাকে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম কেন তিনি সামনের দিকে যেতে পারবেন না। তিনি আমাকে কোনো কথা বললেন না। আমি রিকশা থেকে নেমে গেলাম। রিকশাওয়ালাকে ভাড়া দিতে গিয়ে আমি আরো বেশি আশ্চর্য হয়ে গেলাম, আর সবচেয়ে বেশি ভয় পেলাম তার মুখের কথাটা শুনে। এবার বলছি সে রিকশাওয়ালার কথা। আমি যখন এই টাকাটা বের করে দিতে লাগলাম, তখন সে রিকশাওয়ালা আমাকে বলল, থাক, আপনার কোনো ভাড়া দিতে হবে না কাকা, আপনি বড়জোর আমার একটা উপকার করে দিলে আমি খুব খুশি হব। আর আপনাকে এত দূর নিয়ে আসা শুধুমাত্র আমার এই উপকারটা করে দেওয়ার জন্যই। আমি বুঝতে পারছিলাম না সেই রিকশাওয়ালা কোন উপকারের কথা আমাকে বলতে চাচ্ছে, তবে তার মুখের কথাটা আমি শুনে এবার সম্পূর্ণ আকাশ থেকে পড়লাম। রিকশাওয়ালা তার রিকশার পেছনের সিটের ভেতর থেকে একটা বাজারের ব্যাগ বের করে দিলেন আর আমাকে ব্যাগটা ধরিয়ে দিয়ে বললেন, এর ভেতরে 1 লক্ষ টাকা আছে। সামনের সপ্তাহে তার মেয়ের নাকি বিয়ে। তিনি আমাকে তার বাড়ির ঠিকানা দিয়ে দিলেন আর বললেন আমি যেন সেই টাকাটা তার পরিবারের কাছে গিয়ে পৌঁছে দেই। আর যদি সেই রিকশাওয়ালার কথা জিজ্ঞাসা করে, তাহলে যেন বলি তিনি একটা বিশেষ কাজের জন্য শহরে আছেন, তার ফিরতে হয়তো কয়েকদিন সময় লাগতে পারে, তার মেয়ের বিয়েতে তিনি থাকতে পারবেন না। রিকশাওয়ালার বড় ভাই যেন তার মেয়ের বিয়ে সকল দায়িত্ব নিয়ে যেন মেয়েটাকে বিদায় দিয়ে দেয়। আমি আশ্চর্য হয়ে সেই রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, আপনি নিজেই কেন টাকাটা দিয়ে আসতে পারছেন না? তখন সে রিকশাওয়ালা আমাকে যা বলল, এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেই রিকশাওয়ালাটা আমাকে বলল তিনি এর বেশি দূর রাস্তা আর যেতে পারবেন না। আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন, এতে সমস্যা কি? তখন সে রিকশাওয়ালা আমাকে বলল,
তিনি এই পৃথিবীতে আর নেই। তিনি অনেক দিন আগেই মারা গিয়েছেন, আর তার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। ঘটনার শুরুতেই আপনাদের বলেছিলাম এই এলাকার মানুষজন কিছু সাংঘাতিক মানুষের কারণে ভয়ে রাতে বের হয় না, আর তার মৃত্যুর কারণ ছিল ওই সাংঘাতিক মানুষগুলোই। সেই রিক্সাওয়ালাটা ও তার মেয়ের বিয়ের জন্য 1 লক্ষ টাকা ব্যাংক থেকে উঠিয়ে রাত 10টার দিকে বাড়ি ফিরছিল, কিন্তু সে নির্দয় সাংঘাতিক ডাকাতগুলো সেই লোকটিকে হত্যা করে। তার রিক্সা সহ মেয়ের বিয়ে দেওয়া বাবদ 1 লক্ষ টাকা তার কাছ থেকে নিয়ে নেয়, আর সর্বশেষ সেই রিক্সাওয়ালাকে তারা খুন করে, যার শরীরের বিভিন্ন অংশ কেটে কেটে বিভিন্ন জায়গায় পুঁতে রেখেছে। যার কারণেই আমি রিক্সাতে ওঠার সময় সেই লোকটার শরীরে এত রকম কাটার দাগ দেখতে পেয়েছিলাম। তিনি আমাকে ভয় পেতে নিষেধ করলেন, আর আমাকে বললেন আমি যেন আর পেছনে না তাকাই, আমি যেন টাকার ব্যাগটা নিয়ে শুধু সামনের দিকে এগিয়ে যাই আর নিজের বাড়িতে যাই। খুব শীঘ্রই যেন ওই টাকাটা আমি তার পরিবারের কাছে হস্তান্তর করি, এই জন্য তিনি আমাকে বিশেষভাবে অনুরোধ করলেন। আমি আর একটাও কথা বাড়ালাম না। অনেক ভয়ে আতঙ্কে আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম। একচুলও শক্তি পাচ্ছিলাম না একটু সামনের দিকে যাওয়ার। আমি সেখানে ভয়ে পাথরের মতো দাঁড়িয়েছিলাম। এতটুকুন শক্তিও আমার ভেতরে ছিল না। জানি না এই ভয়টা আমার কিসের ছিল, কারণ আমি কোনো ভৌতিক কোনো কিছু দেখতে পাইনি। তবে একটা মানুষের কথায় যে এত পরিমাণে বিভৎসতা থাকে এটা আমি সেদিনকে উপলব্ধি করতে পেরেছিলাম। মনে হচ্ছিল সবকিছু আমার কাছে স্বপ্নের মতো লাগছিল, কিন্তু আমি সবকিছু ভেদ করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর সেই রিক্সাওয়ালার কথা মতো আমি পেছনে তাকাইনি। আমি নিজের বাড়িতে এসে সরাসরি গোসল করে ঘুমিয়ে গিয়েছিলাম। সেদিন রাতে কোনো কিছু খেয়েছিলামও না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গতকালের ঘটনাটা আমার কাছে কেমন একটা স্বপ্নের মতো মনে হলো, কিন্তু যখনই নিজের ঘরের টেবিলের ওইদিকে নজর গেল তখনই সেই বাজারের ব্যাগটা দেখতে পেলাম। আমি সাথে সাথে উঠে বসলাম, আর বাজারের ব্যাগটা উপর করতেই দেখলাম সত্যি তার ভেতর থেকে কিছু টাকা বেরিয়ে এলো। আমি গোনা শুরু করলাম। সত্যি সত্যি ওইখানে 1 লক্ষ টাকা ছিল। তখনই আমার মনে হলো সেই রিক্সাওয়ালার দেওয়া ঠিকানার কথা। আমি আর সময় নষ্ট করলাম না। নিজের কাজ ফেলে রেখে আমি খোঁজার উদ্দেশ্যে রওনা দিলাম সেই রিক্সাওয়ালার ঠিকানাটা। প্রায় ঘন্টা 2 খোঁজাখুঁজি করার পর ওই রিক্সাওয়ালার বাড়িতে আমি গিয়ে পৌঁছালাম, আর তাদেরকে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম সত্যি সামনের সপ্তাহে সেই রিক্সাওয়ালার মেয়ের বিয়ে হবে। আমি সেই রিক্সাওয়ালার ওয়াইফের কাছে তার দেওয়া 1 লক্ষ টাকা বুঝিয়ে দিলাম, আর তাকে এও বলে দিলাম তার বাড়ির কর্তা একটা বিশেষ কাজের জন্য শহরে আছে, তার ফিরতে কয়েকদিন সময় লাগবে, আর তার মেয়ের বিয়ের সকল দায় দায়িত্ব যেন ওই রিক্সাওয়ালা চাচার বড় ভাই গ্রহণ করে। এই কথাটা বলে আমি সেখান থেকে চলে এসেছিলাম। এই ঘটনার পর প্রায় 1টা মাস কেটে যায়। এর মধ্যে আমার সাথে আর কোনো কিছু ঘটেনি। তবে 1 মাসের মাথায় হঠাৎ রাতের বেলা আমার ঘরের সামনে রিক্সার বেলের শব্দ শুনতে পেলাম। আমি ঘরের দরজাটা খুলতেই যা দেখলাম এর জন্য আমি আরো বেশি প্রস্তুত ছিলাম না। আমি অন্য কিছু না, নিজের চোখের সামনে সে রিক্সাওয়ালাটাকেই দেখতে পেলাম। তার পরনে ঠিক ওই একই রকমের লুঙ্গি ছিল, আর পুরো শরীরটা এবার একটা কালো চাদর দিয়ে ঢাকা। তিনি রিক্সা থেকে নেমে আমার মাথায় হাত দিয়ে বললেন আমি তার অনেক বড় একটা উপকার করেছি, আর এই উপকারের প্রতিদান তিনি একদিন অবশ্যই আমাকে দেবেন। সকল ভয়ভীতি ভেঙে তাকে জিজ্ঞাসা করলাম, কাকা, মৃত মানুষ তো কখনো ফিরে আসে না, তাহলে আপনি কি ছিলেন? তখন সে রিক্সাওয়ালাটা আমাকে যা বলল এটা শুনে আমি প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম। তিনি আমাকে বলল, আসলে মৃত মানুষ কখনো ফিরে আসেন না। তিনি আমার সামনে যে দাঁড়িয়ে আছেন উনি আর কেউ নয়, সেই রিক্সাওয়ালার কারেন জিন ছিল, আর আজকের পর থেকে এই কারেন জিনও আর কখনো এই পৃথিবীতে ফিরে আসবে না। এই কথাটা বলেই তিনি চোখের পলকে তার রিক্সা নিয়ে আমার সামনে থেকে ভ্যানিশ হয়ে গেল। আমি এটা দেখে এবার প্রচন্ড ভয় পেয়ে গেলাম। সাথে সাথে নিজের ঘরের দরজাটা বন্ধ করে নিজের বিছানায় বসে পড়লাম, আর ভাবতে লাগলাম এটা আবারও কি ঘটে গেল। ঘটনাটা এখানেই শেষ।
জানি না আপনার কতটুকু ভয় লেগেছে কিংবা কতটুকু বিশ্বাস হয়েছে। এই ঘটনাটা আমার সাথেই ঘটে যায়, এর ভেতরে কোনো রকম কোনো মিথ্যার আশ্রয় নেই। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে পড়ে শোনালে খুবই খুশি হব। তারপরেই রহিম ভাই তার ফোন নাম্বার দিয়েছেন। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমার নাম রিফাত হোসেন। আমার বাড়ি একটি ছোট্ট গ্রামে, যার নাম চাঁদপুরা। ঘটনাটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে আমার কাছে থাকা আরো বেশ কয়েকটা ঘটনা আপনার কাছে লিখে পাঠাবো। যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে এই ঘটনার পরবর্তী আরেকটা পার্ট আছে, যেটা আপনার কাছে লিখে পাঠাবো। সময় স্বল্পতার কারণে পুরো ঘটনাটা আমি লিখে পাঠাতে পারলাম না, যার কারণে আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ঘটনায় যেতে চাই। আমার বাড়ি এই গ্রামের একদম প্রান্তে, যেখানে খুব বেশি মানুষ থাকে না। চারপাশে ধান ক্ষেত, দূরে একটা বড় নদী আর গ্রামের পাশে বন। এমনই এক নিরিবিলি পরিবেশে আমি বেড়ে উঠেছি। আমাদের গ্রামটি পুরনো দিনের এবং এখানে অনেক পুরনো রীতিনীতি এবং বিশ্বাস অবিশ্বাস বিদ্যমান। গ্রামটা দেখতে যতটা শান্ত আর ততটাই ভয়ানক। বহু বছর আগে এখানে কিছু অদ্ভুত আতঙ্কজনক ঘটনা ঘটেছিল। মানুষ আজও সেই ঘটনার কথা মনে করলে শিউরে ওঠে। শৈশবে আমি এসব কাহিনী শুনে বিশ্বাস করতাম না, তবে আমি তখনও জানতাম না যে একদিন আমি নিজেই এমন একটা ঘটনার শিকার হব যা আমার সমস্ত বিশ্বাসকে পাল্টে দেবে। আমাদের বাড়ির ঠিকানাটা হলো চাঁদপুরা, পোস্ট অফিস বাবুরহাট, জেলা লক্ষ্মীপুর। এই গ্রামটি শহর থেকে বেশ কিছুটা দূরে। শহরের ব্যস্ত জীবন থেকে অনেক দূরে আমাদের এই গ্রামটা ছিল, কিন্তু এখানে যে রহস্য এবং ভয়ঙ্কর ইতিহাস লুকিয়ে আছে তা হয়তো শহরের কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। সে দিনটি ছিল শীতের রাত, ডিসেম্বর মাসের প্রথমের দিকে, যখন গ্রামের এক অদ্ভুত নীরবতা নেমে আসে। সেই রাতে আমি আমার ঘরে বসে বই পড়ছিলাম। আমার বাবা মা দুজনেই শহরে গিয়েছিলেন আর বাড়িতে আমি একাই ছিলাম। গ্রামের বাসিন্দারা সাধারণত রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাই রাত 9টার পর পুরো গ্রামটা স্তব্ধ হয়ে যায়। হালকা কুয়াশা ছিল আর হিম শীতল বাতাস যেন সারা গ্রামকে ঘিরে ফেলেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যেন কিছু একটা ভুল হচ্ছে। প্রথমে আমি ভাবছিলাম হয়তো বাহির থেকে আসা ঠান্ডা বাতাসের জন্য এমন মনে হচ্ছে, কিন্তু কয়েক মিনিট পরেই আমি স্পষ্টভাবে শুনতে পেলাম ঘরের বাহিরে কেউ হাঁটাহাঁটি করছে। আমি জানালার পাশ দিয়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকালাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। আমি নিজেই তখন নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম যে এটা কেবল বাতাসের শোরগোল। গ্রামের চারপাশটা এমনিতেই রাতে নানা ধরনের শব্দ শোনা যায়। গাছের ডাল ভেঙে পড়ার শব্দ, কুকুরের শেয়ালের ডাক, পাল্টা ডাক। তবে সে রাতটা ছিল আলাদা। আমার অস্বস্তি আস্তে আস্তে বাড়তে লাগলো। একা একা বাড়িতে থাকতে একটু একটু ভয়ও হতে লাগলো, কিন্তু আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। হঠাৎ করেই ঘরের দরজাটার বাহিরে খটখট একটা শব্দ শুনতে পেলাম। কেউ যেন খুব আস্তে আস্তে দরজায় আঘাত করছে। আমি প্রথমে ভাবলাম হয়তো গ্রামের কেউ ভুল করে এসেছে। দরজা খুলতেই যা দেখলাম তা আমার বিশ্বাসের বাহিরে। একজন বৃদ্ধা মহিলা, তার পরনে ছিল সাদা একটা শাড়ি, যেটা কোনো অবস্থাতেই আমার কাছে স্বাভাবিক লাগছিল না, আর শরীরটা যেন ঠান্ডায় জমে গেল। তার চেহারাটা একদম অস্বাভাবিক, চোখ দুটো ফাঁকা, যেন কোনো অভিব্যক্তি নেই, শুধু ফাঁকা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি চাই? তিনি আমার কোনো কথার উত্তর দিলেন না, শুধু এক হাতে আমাকে ইশারা করে ইঙ্গিত দিলেন আমি যেন তার পেছনে পেছনে আসি। প্রথমে একটু ভয় পেলে কিছুটা কৌতূহল হলাম। তাকে অনুসরণ করতে শুরু করলাম, যেন তিনি আমাকে কোনো এক মন্ত্র বলে তার পেছনে পেছনে নিয়ে যাচ্ছে। তিনি ধীরে ধীরে আমাকে নিয়ে আমাদের বাড়ির পেছনের দিকে গেলেন। আমাদের বাড়ির পেছনে ছোট্ট একটা পুকুর আছে। পুকুরের পাশেই পুরনো একটা বট গাছ, যার নিচে
পুরনো অনেক সমাধি আছে। হঠাৎ করেই সেই বৃদ্ধা মহিলাটা এক ঝটকায় অদৃশ্য হয়ে গেল। আমি হতভম্ব হয়ে চারপাশে তাকালাম, কিন্তু কেউ নেই। আমি দ্রুত বাড়িতে ফিরতে চেষ্টা করলাম। যখন আমি বাড়ির ঘরের দিকে পা বাড়ালাম, তখনই আমার সামনে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চাঁদনি রাতের আলোতে নিজেই নিজের ছায়া দেখতে পাচ্ছিলাম, কিন্তু সেই ছায়াটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। চারপাশের বাতাস আরো ভারী হয়ে এলো এবং মনে হলো যেন আমি কোনো এক অদৃশ্য জালে আটকে গেছি। আমার সামনে ক্রমশই সেই ছায়াটা বড় হতে হতে একটা ভয়ানক দানবের রূপ নিয়ে নিল, যেটা আমি কল্পনাও করতে পারিনি। এটা দেখে আমার পুরো শরীর কাঁপতে লাগলো, আর মনে হলো কেউ যেন আমাকে পেছন থেকে ডাকছে। আর সেই ডাকটা এতটাই মৃদু ছিল যে আমার মনে হচ্ছিল অনেক দূর থেকে এই ডাকটা আমার কানে এসে পৌঁছাচ্ছে। আমি পেছনে ঘুরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কেবল সেই পুরনো বটগাছটা কুয়াশার আচ্ছন্ন দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল যেন সেই গাছটার ভেতরে কেউ বা কিছু লুকিয়ে আমাকে এক নজরে দেখছে। আমি কোনোভাবে নিজেকে সামলিয়ে ওই ছায়াটা অতিক্রম করে আমার ঘরে ফিরে আসলাম এবং দরজাটার সাথে সাথে বন্ধ করে দিলাম। ভেতরে ঢুকে মনে হলো বাড়ির ভেতরের পরিবেশটাও যেন পাল্টে গিয়েছে। বাতাসের শীতলতা আরো গাঢ় হয়ে উঠেছে। ঘরের ভেতর থেকে এক অদ্ভুত গন্ধ আসছিল, যেটা মনে হচ্ছিল যেন কোথাও কিছু পচে পড়ে আছে। আমি যখন ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম, ঠিক তখনই একটা অদ্ভুত অনুভূতি মনে হচ্ছিল ঘরের ভেতরে কেউ আমার সঙ্গে আছে। বুঝতে পারলাম ঘরের ভেতরে ঢোকাটা আমার আরো বড় ভুল হয়ে গেছে। আমার স্পন্দন দ্রুত হচ্ছিল এবং শরীর ঘামে ভিজে যাচ্ছিল, কিন্তু চারপাশটা তীব্র শীত। আমার ঘরের প্রতিটি আসবাবপত্রের দিকে তাকাতে লাগলাম। কিছু অস্বাভাবিক মনে হলো না, কিন্তু হঠাৎ করেই ঘরের আয়নাটা নড়ে উঠল। আয়নাটা আমার বিছানার পাশে রাখা ছিল এবং আমার স্পষ্ট মনে আছে তাতে আমি কোনো রকম কোনো স্পর্শ করিনি। আয়নায় কিছু একটা দেখা গেল। প্রথমে মনে হলো এটা আমার প্রতিচ্ছবি, কিন্তু একটু ভালো করে তাকাতে বুঝতে পারলাম এটা আমি নই। আয়নার ভেতরে আমার মতোই দেখতে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, তবে তার মুখ বিকৃত। তার চোখের জায়গাটা একেবারে গর্ত, যেখানে চোখের কোনো অংশ ছিল না। আমি আরো বেশি আতঙ্কিত হয়ে পড়লাম। আয়না থেকে নিজের চোখ সরানোর চেষ্টা করলাম, কিন্তু সেই ছায়ামূর্তিটি যেন আমাকে আটকে রেখেছে। তার চোখের গর্তগুলো থেকে হালকা হালকা ধোঁয়া বের হচ্ছিল এবং তার ঠোঁটের এক কোণায় এক বিকৃত হাসি ফুটে উঠল। আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো। আমার গলার ভেতর থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ করেই আয়নাটি প্রচণ্ড শব্দে ফেটে গেল, আর আমি আতঙ্কে ঘরের এক কোণায় দাঁড়িয়ে পড়লাম। নিঃশ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার আশপাশের সবকিছু আমাকে গ্রাস করতে চাইছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমার শির দ্বারায় একটা ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। আমি আর ঘরে থাকতে পারছিলাম না। কোনো রকমের সাহস করে দরজাটা খুলে ঘরের বাইরে বেরিয়ে এলাম, কিন্তু বাইরে এসে যা দেখলাম তাতে আমার রক্ত আরো জমে গেল। পুরো বাড়িটা যেন অদ্ভুতভাবে বদলে গেছে। বাতিগুলো মিটমিট করে জ্বলছিল এবং এক অদ্ভুত পচা গন্ধ পুরো জায়গাটা ছেয়ে ফেলেছিল। সে মুহূর্তে মনে হলো আমি কোনো দুঃস্বপ্নের ভেতরে ঢুকে গিয়েছি। আমি বাড়ির শেষ প্রান্তের দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু প্রতিটি পদক্ষেপেই যেন চারপাশটা আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। বাড়ির দেওয়ালগুলো থেকে রক্তের মতো লাল তরল কিছু গড়িয়ে পড়ছিল এবং আমি তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। কেউ যেন আমার পিছনে ধীরে ধীরে হাঁটছে। ঘুরে তাকাতেই যা দেখলাম, এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। একটা অদ্ভুত প্রাণী আমার পিছু নিয়েছে। প্রাণীটি দেখতে মানুষের মতো, কিন্তু তার শরীরটা ছিল বিকৃত, যেন কোনো একটা পশুর মতো। আমি কোনো পশুর সাথেই সেই প্রাণীটার শরীর মেলাতে পারছিলাম না। তার হাত দুটো অস্বাভাবিকভাবে লম্বা, আর চোখের জায়গায় ফাঁকা গর্ত, যেখান থেকে লাল রক্তের মতো কোনো তরল কিছু গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়ছে।
আমি কোনো মতে প্রাণে বাঁচার জন্য ছুটে দৌড় শুরু করলাম, কিন্তু বাড়ির মেন গেটে এসে দেখলাম দরজাটা বন্ধ আর বাইরে থেকে তালা দেওয়া হয়। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দে দরজাটা খুলে গেল। দরজাটা খুলতেই আমি ভাবলাম হয়তো আমি বেঁচে গিয়েছি। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এর থেকেও আরো ভয়ঙ্কর কিছু আমার জন্য অপেক্ষা করছিল, এটা আমি কোনো অবস্থাতেই বুঝতে পারিনি। দরজাটা খুলতেই আমি দেখতে পেলাম সামনের দৃশ্যটা অস্বাভাবিকভাবে বদলে গিয়েছে। এটা কোনো অবস্থাতেই আমার গ্রাম ছিল না। দরজার বাইরে ছিল একটা বিশাল গর্ত, যেন পুরো পৃথিবী মাটির নিচে তলিয়ে গিয়েছে। ঘন কালো ধোঁয়ার মতো অদ্ভুত কিছু গর্জন ভেসে আসছিল। সেই গর্তের ভেতরে কোনো ভৌতিক জগৎ ছিল, যেটা স্বাভাবিক পৃথিবীর থেকে আলাদা। আমি দ্রুত পেছনে ফিরে যেতে চাইলাম, কিন্তু পেছনে সেই ছায়ামূর্তিটি দাঁড়িয়ে আছে। তার বিকৃত মুখটা আমার একদম কাছে এসে গেছে। এক মুহূর্তের জন্য মনে হলো আমি আর বাঁচতে পারবো না। তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসা লাল তরলগুলো মাটিতে চুইয়ে চুইয়ে পড়ছিল। এটা দেখে আমার দেহের প্রতিটি অংশ শীতলতায় ভরে উঠল, আর মনে হলো যেন সমস্ত প্রাণশক্তি চুষে নিচ্ছিল। তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। হঠাৎ করেই চারপাশে সবকিছু ঘুরতে লাগলো, যেন পুরো পৃথিবীটা আমার চারপাশে ঘুরছে। সেই বিকৃত ছায়ামূর্তিটি, কালো ধোঁয়া এবং বাহিরের ওই গর্ত সবকিছু একসঙ্গে মিশে গেল। চোখের সামনে কালো আকারের লাল মাটি দেখতে পেলাম, আর আমি এক অদ্ভুত ভিন্ন সময়ে চলে গিয়েছিলাম। এই জায়গাটা যেন পুরো পৃথিবীর বাহিরে ছিল, যেখানে দিনের কোনো আলো নেই, শুধু একটা লাল আভা ছড়িয়ে আছে চারপাশে। মাটির কালো বাতাস, আর বাতাসে ছিল ঘন কালো ধোঁয়া। এখানে কোনো মানুষ ছিল না, শুধু দূর থেকে অদ্ভুত গর্জন শোনা যাচ্ছিল। চারপাশে পাথরের মতো শক্ত ধ্বংসাবশেষ, বড় বড় কালো গাছ, আর মাটির নিচে গভীর গর্ত দেখতে পেলাম। আমার নিজের শরীরকে সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি একটা মৃত্যুর জগতে এসে পৌঁছে গেছি, যেখানে কেউ নেই, শুধু ভয়ঙ্কর ছায়ামূর্তি আর অদ্ভুত কিছু প্রাণীর বসবাস। সেই গর্জনগুলো ক্রমাগত আমার দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ করেই মাটির নিচ থেকে বিশাল একটা ছায়ামূর্তি উঠে এলো। তার শরীরটা যেন অন্ধকার দিয়ে তৈরি। তার চোখ দুটি ছিল লাল, আর সেই চোখগুলো আমাকে এক দৃষ্টিতে দেখছিল। আমি জানতাম যে এখান থেকে বাঁচা সম্ভব নয়, কিন্তু আমি পালানোর চেষ্টা করতে লাগলাম। সামনে কোনো নির্দিষ্ট রাস্তা না থাকায় আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল যেন মাটির নিচ থেকে কোনো অদৃশ্য শক্তি আমাকে টেনে ধরেছে, আর সেই অন্ধকারের ছায়ামূর্তিগুলো আমার পিছন ছাড়ছিল না। ছোটার গতি যতটাই বাড়ছিল, তারাও তত দ্রুত আমার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ করেই একটা জায়গায় এসে থেমে গেলাম। সামনে বিশাল একটা গভীর খাদ। সেই খাদ থেকে অদ্ভুত শীতল বাতাস বের হচ্ছিল। মাটির গভীর থেকে কর্কশ শব্দ শোনা যাচ্ছিল। আমি পেছনে ফিরে তাকালাম, দেখলাম সেই ছায়ামূর্তিগুলো আমাকে ঘিরে ফেলেছে। তারা আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। তাদের বিকৃত মুখে ছিল এক অদ্ভুত হাসি, যেন তারা আমাকে দেখে খুব আনন্দ পেয়েছে, আর এখনই আমাকে এইখান থেকে ফেলে মেরে ফেলতে চায়। আমি তখন বুঝতে পারলাম, হয় আমাকে এই গভীর খাদে ঝাঁপ দিতে হবে, নয়তো এই ছায়ামূর্তিগুলো আমাকে গ্রাস করবে। আমার সামনে কোনো বিকল্প ছিল না। আমি চোখ বন্ধ করে খাদে ঝাঁপ দিলাম। সেই মুহূর্তে আমার মনে হলো আমার শরীর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি চোখ খুলে দেখি আমি আমার নিজের ঘরের মেঝেতে শুয়ে আছি। শরীরটা কাঁপছে আর নিঃশ্বাস নিতে পারছি না। মনে হলো যেন আমি একটা দুঃস্বপ্ন থেকে বের হয়ে এসেছি, কিন্তু সবকিছু এতটাই বাস্তব ছিল যে আমি কল্পনা করতে পারছিলাম না আসলে কি ঘটেছিল। আমি উঠতে চেষ্টা করলাম, কিন্তু শরীর দুর্বল হয়ে পড়েছে। চারপাশে তাকালাম, সবকিছুই ঠিক আছে। সেই আয়না, সেই ঘরের দেওয়াল, সবকিছুই স্বাভাবিক দেখাচ্ছে। আমার পড়ার টেবিলটাও ঠিক আগের মতোই আছে, কিন্তু
আমার মন বলছে যা ঘটে গেল এতক্ষণ তা কোনো স্বপ্ন ছিল না। তবুও মনকে সান্ত্বনা দিতে লাগলাম। ভেবেছিলাম এটা কোনো স্বপ্ন ছিল, যার কারণে আমি এক গ্লাস পানি খেয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। মনে মনে ভাবলাম হয়তো পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম, যার কারণে এতক্ষণ ধরে এসব উল্টোপাল্টা স্বপ্ন দেখছিলাম। আমার ভোরটা যখন কাটলো তখন আমি মেঝে থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে নিজের বিছানাতে আবার শুয়ে পড়লাম এবং শোয়ার সাথে সাথেই আমি আমার ঘরের দরজায় বাহির থেকে খটখট করে নক করার আওয়াজ পেলাম। ভাবলাম হয়তো কেউ আমার ঘরের দরজার সামনে এসেছে। আমি ঘরের দরজা খুলতেই যা দেখলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম একটু আগে মানে যে বৃদ্ধ মহিলাটাকে আমি দেখেছিলাম ঠিক সেই বৃদ্ধ মহিলাটাই আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না এতক্ষণ যাবৎ আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে বাস্তব ছিল। তখন সে মহিলাটা অদ্ভুত একটা হাসি দিয়ে আমাকে বলল, তুই আজকের মতো বেঁচে গিয়েছিস, কিন্তু মনে রাখিস আমি আবারও তোর কাছে ফিরে আসব। আমি আবারও তোর কাছে ফিরে আসব। এই কথাটা বলেই সে মহিলাটা চোখের সামনে থেকে একেবারে অদৃশ্য হয়ে গেল, যেটা আমি কল্পনাও করতে পেরেছিলাম না। এভাবে আমার চোখের সামনে থেকে কোনো কিছু উধাও হয়ে যাবে এটা আমার জানা শোনার বাহিরে ছিল। আমি অনেক ভয় পেয়ে গেলাম এবং জোরে একটা চিৎকার করে উঠলাম। আমার বাড়ির আশেপাশে 2-3টা বাড়িঘর ছিল। আমার চিৎকার শুনে বাড়ি থেকে কয়েকজন লোক বেরিয়ে এলো আর আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তখন তাদেরকে একটু আগে ঘটে যাওয়া পুরো ঘটনাটা আমি শেয়ার করলাম। সেই রাতটাতে আমার সাথে আমার পাশের বাড়ির এক ভাই ছিল, কিন্তু সারা রাত আমার কোনো ঘুম হয়েছিল না। আমি সারা রাতে এই একটাই জিনিস ভাবছিলাম, আমার সাথে এসব কি ঘটে গেল। এভাবেই পুরো রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলা বাবা মা বাড়িতে এলো। বাড়িতে আসতেই পুরো ঘটনাটা তাদের কাছে আমি বললাম। তারা আমাকে নিয়ে একটা কবিরাজের কাছে গেলেন আর এই ঘটনার পর থেকে আমার প্রায় 10 দিনের মতো প্রচন্ড জ্বর ছিল আর আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। ঘটনাটা এখানেই শেষ নয়, এরপরে আরো অনেক কিছু ঘটে গিয়েছে, যেটা এই ঘটনাটা সিলেক্টেড হলে আমি পরের সপ্তাহেতে আপনার কাছে লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন আর ঘটনাটা সিলেক্টেড হলে আমাকে অবশ্যই জানাবেন। হয়তো খুব ভালো মতো গুছিয়ে লিখতে পারিনি, তবে পরের ঘটনাটা অবশ্যই গুছিয়ে লেখার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।